সবকিছু কি ঠিকঠাক? দাঁড়ো, আই থিঙ্ক সব ঠিক আছে। একটা মিনিট। সবকিছু ঠিকঠাক না? হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে স্থির তড়িতের দ্বিতীয় লেকচারে স্বাগতম। মঙ্গলবার আমাদের প্রথম লেকচারটা হয়ে গেছে এবং সেখানে আমরা স্থির তড়িতের যে বেসিক আলোচনা, চার্জ বলো, আকর্ষণ বিকর্ষণ বল, দেন কুলম্বের সূত্র, কোথায় কুলম্বের সূত্র প্রয়োগ করা যাবে, কোথায় করা যাবে না, সব কিছুই পড়ে ফেলছি। তো যারা এখনও প্রথম ক্লাসটা করো নাই, ইউটিউব থেকে অবশ্যই করে এসো। ইউটিউবে গেলে আমাদের যে ইউটিউব চ্যানেল ফিজিক্স অফ স্টুপিড, সেখানে গেলেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা লেটেস্ট প্লেলিস্ট পেয়ে যাবা, যেখানে এই ক্লাসগুলো রেগুলারলি আপলোড করা হচ্ছে। ডেসক্রিপশানে লেকচার নোটও পেয়ে যাবা, মানে যাবতীয় ডিটেলস তুমি আসলে ডেসক্রিপশানেই পেয়ে যাবা, ঠিক আছে? সো যারা এখনও প্রথম ক্লাসটা করো নাই, অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্রথম ক্লাস করে এসে দেন সেকেন্ড ক্লাসে আসার জন্য। আর যদি এমন হয় যে না, প্রথম ক্লাসে যা যা পড়ানো হয়েছে সেগুলো তুমি পারো, সেক্ষেত্রে তুমি ডিরেক্ট সেকেন্ড ক্লাসও করতে পারো। ওকে, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ম্যাথ করব। কুলম্বের সূত্র ব্যবহার করে বিভিন্ন রকমের ম্যাথ এইচএসসি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আসে, সেই ম্যাথগুলো আমরা একটা একটা করে সলভ করার ট্রাই করব এবং প্রত্যেকটা ম্যাথের পিছনের যে কনসেপ্ট সেগুলো একটু বুঝে বুঝে ম্যাথ করার চেষ্টা করব, যেন একই টাইপের 10টা ম্যাথ তোমার করা না লাগে, 2টা ম্যাথ করলেই যেন বাকি 8টা তুমি নিজেই করতে পারো। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছো, কয়েকটা কাজ একটু আছে, ছোট ছোট কাজ। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে একটু জানাই দিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, উই উইল স্টার্ট দ্য ক্লাস। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, এগুলো যেহেতু সব ফ্রি ক্লাস, আপনি চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করলেও হবে, আপনি চাইলে আপনার প্রোফাইলেও শেয়ার করে দিতে পারেন, আপনাদের বিভিন্ন ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে দিতে পারেন। অ্যান্ড যদি আপনার মনে হয় আপনার কোনো বন্ধুর জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ বা দরকারি, সেক্ষেত্রে চাইলে তাকে কমেন্ট সেকশনে মেনশন করে দিতে পারেন। জোরাজুরির কিছুই নাই, কমপ্লিটলি আপনার ইচ্ছা। ওকে গাইস, কি অবস্থা? আদব দাদা, মেধা বৌদির কি খবর? মানে ভাই, what the hell man? ক্লাস নিচ্ছি আমি, একদিন পর আসলাম ক্লাস, একদিন পর তুমি আমার এই রূপ দেখতে পাইলা, মানে চেহারা দেখতে পাইলা। তুমি আমার ব্যাপারে জিজ্ঞাসা করো আমি কেমন আছি, আমি ঠিক আছি কিনা, আমার জীবন কেমন যাচ্ছে, আমার জীবনে কোনো দুঃখ আছে কিনা। এগুলো জিজ্ঞাসা না করে একটা কাল্পনিক চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করে কোনো লাভ আছে বলো? যাই হোক, ভাবি বেটা, কিসের ভাবি? আমি কি তোর ভাবি লাগি বেটা? এই যে ভাবি ভাবি করতেছে, সব ঠিকঠাক, ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে দাদা। ফার্স্ট ক্লাস 47 মিনিট করছি, দেন এইটা স্টার্ট হয়ে গেছে গা। ফার্স্ট ক্লাস পুরোটা করে আয়, আর যদি মনে হয় এটা থেকে করবি, ম্যাথ করবি, তাহলে এটা কর, সমস্যা নেই, পরে ফার্স্ট ক্লাসের লাস্টের টুক করিস। ওকে, হাই দাদা, হাউ আর ইউ? হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দাদা ফেস ওয়াশ কিনছেন না? খুবই অর্থাভাবে আছি বুঝছো, কিনতে পারতেছি না, কিনবো কোনো একদিন, টাকা জমায়ে কিনে ফেলবো একটা ফেস ওয়াশ। ওকে দাদা, যদি আপনার পেইড ক্লাস শেয়ার করি, এটা ফ্রি ক্লাস, এটা শেয়ার করতে বলছি, পেইড ক্লাস শেয়ার করতে বলি নাই। বাট স্টিল যদি মনে হয় যে কারোর জন্য দরকারি ক্লাসগুলা এবং সেই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারতেছে না, সেক্ষেত্রে তুমি শেয়ার করতে পারো, আমার সাইড থেকে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে দাদা, কেমন আছেন? ভালো আছি দাদা। 1 নম্বর ক্লাসটা করি নাই, করে ফেলেন। 1 নম্বর ক্লাসটা করে ফেলো। 1 নম্বর ক্লাসে হচ্ছে একদম বেসিক আলোচনা করছি, তো ওইটা করে ফেলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা আজকে ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করার আগে বা ম্যাথ সলভ শুরু করার আগে আমি কুলম্বের সূত্রটা আরেকবার আলোচনা করে নিচ্ছি এবং ম্যাথ সলভিংয়ের সময় বেশ কিছু হ্যাকস আছে যেগুলো আমরা প্রয়োগ করব, যেগুলো প্রয়োগ করলে ম্যাথ সলভিং আরও ইজিয়ার হয়ে যাবে। সো সেগুলো প্রথমে আলোচনা করে নিচ্ছি, দেন ম্যাথ সলভিং শুরু করতেছি। ওকে চলো,
প্রথমত কুলম্বের সূত্র আমরা কেন প্রয়োগ করতাম? দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল বের করার জন্য। সূত্রটা কিরকম ছিল ভাইয়া? খুবই সহজ। ধরো এখানে একটা চার্জ আছে, চার্জের মান হচ্ছে Q1 কুলম্ব, এবং এখানে আরেকটা চার্জ আছে, সেই চার্জের মান হচ্ছে Q2 কুলম্ব। ওকে, দুইটা চার্জকে এভাবে পাশাপাশি রাখলে তারা পরস্পরের উপর বল প্রয়োগ করে। সেই বলটা হইতে পারে আকর্ষণ বল, আবার হইতে পারে বিকর্ষণ বল। কিসের উপর ডিপেন্ড করবে? দুইটা চার্জের প্রকৃতির উপর। দুইটা চার্জ যদি সমধর্মী হয়, দুইটাই যদি প্লাস হয় বা দুইটাই যদি মাইনাস হয়, সেক্ষেত্রে তারা পরস্পরকে রিপেল করবে বা বিকর্ষণ করবে। আর যদি এমন হয় যে না, চার্জ দুইটা বিপরীত ধর্মী, একটা প্লাস আর একটা মাইনাস, সেক্ষেত্রে তারা পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করবে। এবং সেই বলটা কাজ করবে কোন বরাবর বলতো? তাদের ভর কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর। মানে দুইটার ভর কেন্দ্রকে যোগ করে দিবা, যোগ করে দিলে যে সংযোজক সরল রেখাটা পাবা, সেইটা হবে বল কাজ করার ডিরেকশন। ওকে, গুড। এখন আমি যদি তোমাকে বলি এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব আর, সেক্ষেত্রে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল কত হবে? কুলম্বের সূত্র থেকে আমরা শিখছি Fc বা কুলম্ব ফোর্স ইজ ইকুয়ালস টু কুলম্বস কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, উপরে হচ্ছে চার্জ দ্বয়ের মানের গুণফল এবং নিচে কি বলতো? তাদের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বা তাদের নিজেদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। ওকে, এবং এই যে সি, এই সি জিনিসটা কি ছিল? সিটা ছিল হচ্ছে কুলম্বের ধ্রুবক। কি ছিল? কুলম্বের ধ্রুবক বা কুলম্বস কনস্ট্যান্ট। ওকে, এবং এই যে কুলম্বের ধ্রুবক যে জিনিসটা আছে না, এটা কিন্তু একটা সার্বজনীন ধ্রুবক না। এটার মানে কি? যখন আমরা মহাকর্ষ বল নিয়ে পড়াশোনা করছিলাম, সেখানে একটা মহাকর্ষীয় ধ্রুবক ছিল, ক্যাপিটাল জি, চ্যাপ্টার 6-এ ফিজিক্স ফার্স্ট পেপারে। এবং সেটা ছিল একটা সার্বজনীন কনস্ট্যান্ট। তুমি যে কোনো কন্ডিশনে নিয়ে যাও না কেন, তুমি দুইটা বস্তুর মধ্যবর্তী মাধ্যম চেঞ্জ করো, মাঝখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসো, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসো, যা খুশি করো না কেন, জি এর মান কখনোই চেঞ্জ হয় না, ক্যাপিটাল জি। কিন্তু কুলম্বের ধ্রুবক সি, এটা সার্বজনীন ধ্রুবক না। তুমি যদি মাধ্যমের মাধ্যমটাকে চেঞ্জ করে দাও, দুইটা চার্জের মাঝখানে যে মিডিয়ামটা আছে, যে মাধ্যমটা আছে, সেটাকে যদি পরিবর্তন করে দাও, তাইলেই কুলম্বের ধ্রুবকের মান চেঞ্জ হয়ে যাবে। যদি দুইটা চার্জের মধ্যবর্তী মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, সেক্ষেত্রে কুলম্বের ধ্রুবকের মান হয় 9 × 10⁹ একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য কুলম্বের ধ্রুবক। ওকে, শূন্য মাধ্যমের জন্য কুলম্বের ধ্রুবক। ওকে, কুলম্বের ধ্রুবক বা কুলম্বস কনস্ট্যান্ট। যদি ভাইয়া আমরা মাঝখানে পানি নিয়ে আসি, দুইটা চার্জের মাঝখানে ধরো এখন আর বায়ু নাই, এখন পানি আছে, তখন কি হবে ভাইয়া? তখন এই কুলম্বের ধ্রুবকের মানটা চেঞ্জ হবে। কতখানি চেঞ্জ হবে সেটা আমরা শিখবো, পরে শিখবো। যখন ভেদনযোগ্যতা নিয়ে পড়াশোনা করব মাধ্যমের, তখন আমরা দেখবো যে মাধ্যম চেঞ্জ করলে কুলম্ব ধ্রুবকের মান কেমনে চেঞ্জ হয়। বাট আই গেস এতটুকু তো বুঝতেই পারতেছো, কুলম্বের ধ্রুবকের মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু কুলম্বের বলের মানও চেঞ্জ হয়ে যাবে। কারণ বলের মানটা কিন্তু কুলম্বের ধ্রুবকের উপর নির্ভর করতেছে। তার মানে সেম দুইটা চার্জকে একই দূরত্বে একবার যদি তুমি বাতাসে স্থাপন করো, আর একবার যদি পানিতে নিয়ে স্থাপন করো, তাদের মধ্যবর্তী বল কিন্তু সেম হবে না। কারণ বাতাসে কুলম্বের ধ্রুবক একরকম, পানিতে কুলম্বের ধ্রুবক আর এক রকম। তুমি যদিও Q1 Q2 আর এর মান চেঞ্জ করো নাই, বাট মাধ্যম চেঞ্জ করার জন্য কুলম্বের ধ্রুবকের মান চেঞ্জ হয়ে যাবে এবং আলটিমেটলি কুলম্বের বলের মানও চেঞ্জ হয়ে যাবে। তার মানে কুলম্বের যে ফোর্স দুঃখিত, বা দুইটা চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা নির্ভর করে কয়টা জিনিসের উপর? তিনটা জিনিসের উপর নির্ভর করে। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আসবে। নিচের কোনটা কোনটার উপর কুলম্বের বল নির্ভর করে? বলো কোনটা কোনটা? এক হচ্ছে চার্জ দ্বয়ের মানের উপর, যে দুইটা চার্জের মান কত। তুমি যদি চার্জের মান চেঞ্জ করে দাও, কুলম্বের ফোর্স তো চেঞ্জ হবেই। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর, এই চার্জগুলো কতখানি দূরে দূরে অবস্থান করতেছে। এবং 3 নাম্বার কোনটা? মাধ্যমের উপর। দুইটা চার্জের মধ্যবর্তী মিডিয়ামটা কি, তার উপরেও নির্ভর করে তাদের মধ্যে কুলম্ব বল কতখানি ক্রিয়াশীল হবে। বুঝতে পারছেন? গুড। এর বাইরে আর একটা জিনিস আমাদের একটু লাগতেছে। ধরো তোমাকে আমি এটা একটু মাথায় রেখো, হ্যাঁ, এটা একটা হ্যাক্স বলতে পারো। ধরো এখানে একটা প্লাস 10 কুলম্ব চার্জ আছে এবং এখানে আর একটা প্লাস 20 কুলম্ব চার্জ আছে। তোমারে বলছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিটার।
ওকে, প্রশ্ন করছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে। বলো ক্রিয়াশীল বলের মান কেমনে বের করবা? খুবই সহজ, Fc ইজ ইকুয়ালস টু সি মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ভাইয়া সি এর মান কত বসাবো? আপনি তো কোয়েশ্চেনে বলে দেন নাই চার্জের মাঝখানের মাধ্যম কি। বলে দিছি আমি, কোনো কিছু উল্লেখ করে দিছি? দেই নেই। শোনো, যদি কোয়েশ্চেনে কোনো কিছু উল্লেখ না থাকে মধ্যবর্তী মাধ্যমের ব্যাপারে, তাহলে তোমার ধরে নেওয়া লাগবে এখানে শূন্য মাধ্যমের কথা বলা হয়েছে। যদি চার্জদ্বয়ের মধ্যবর্তী মাধ্যম অন্য কিছু হয় সেটা কোয়েশ্চেনে উল্লেখই করে দিবে। যদি উল্লেখ করে না দেয় তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিব দুইটা চার্জের মধ্যবর্তী মাধ্যম হচ্ছে শূন্য মাধ্যম, এবং শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক কত হয়? 9 × 10⁹। দেন উপরে কি করব? দুইটা চার্জের মান বসাবো, 10 × 20। নিচে কি হবে? চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। গেল। এতটুকু লিখলেই কি শেষ? না, এর পাশে আমরা ছোট্ট করে একটু লিখে দিব এই বলটা হচ্ছে বিকর্ষণধর্মী। কি বলটা? কি বিকর্ষণধর্মী। ওকে, বিকর্ষণধর্মী মানে কি? মানে এই 10 কুলম্ব এই 20 কুলম্বকে এই দিকে বিকর্ষণ করবে। ওকে, আর এই 20 কুলম্ব এই 10 কুলম্বকে এই দিকে বিকর্ষণ করবে। তুমি যদি বলো এটা 1 নাম্বার চার্জ, এটা 2 নাম্বার চার্জ, তাহলে এটা হবে হচ্ছে F21, 2 নাম্বার চার্জের উপর 1 নাম্বার চার্জের প্রযুক্ত বল, এবং এইটা হবে হচ্ছে F12, 1 নাম্বার চার্জের উপর 2 নাম্বার চার্জের প্রযুক্ত বল। বুঝতে পারছো? খুবই সহজ। এখন যদি এরকম হয় যে ভাইয়া একটা চার্জ প্লাস আর একটা চার্জ মাইনাস, তখন কুলম্বের বল কেমনে বের করব? এখানেই আমরা হালকা একটু প্যারা খেয়ে যাই, যদিও খুব সহজ, প্যারা খাওয়ার কথা না, বাট অনেকে খেয়ে যায় আর কি। এটার একটা খুব ইজি টেকনিক আছে। দেখো, ধরলাম আমি এটা প্লাস 10 কুলম্ব এবং এটা হচ্ছে এইবার মাইনাস 20 কুলম্ব। আগে দুইটাই প্লাস ছিল, বাট এবার একটা প্লাস একটা মাইনাস। আর তোমাকে বলে দিয়েছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিটার। এইবার প্রশ্ন করছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত বা ক্রিয়াশীল বল কত। তুমি কি করবা? একই ফর্মুলা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করবা। তুমি লিখলা Fc ইজ ইকুয়ালস টু সি মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। চার্জদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ব্যাপারে কিছু বলা আছে? বলা নাই। কিছু বলা না থাকলে আমরা কি ধরে নিব? শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবকের মান কত? 9 × 10⁹ বসায় দাও, 9 × 10⁹। এইবার তোমার Q1 এবং Q2-র মান বসাইতে হবে। Q1 এর মান কত? 10, Q2-র মান কত? -20। কিন্তু আমরা এখানে মাইনাস বসাবো না, আমরা কি করব? আমরা এখানে বসাবো প্লাস। কেন ভাইয়া? চার্জ তো আমার -20 কুলম্ব, আমি চার্জের মান তাহলে কেন প্লাস বসাবো? চার্জ প্লাস নাকি মাইনাস তার সাথে বলের মানের কোনো সম্পর্ক নাই। দুইটা চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত হবে সেইটা চার্জ কি প্লাস নাকি মাইনাস তার উপর নির্ভর করে না। প্লাস মাইনাসের উপর কি নির্ভর করে? বল কোন দিকে কাজ করবে, বলটা কি আকর্ষণধর্মী হবে নাকি বিকর্ষণধর্মী হবে, সেইটা নির্ভর করবে প্লাস মাইনাসের উপর। সো যখন তুমি বলের মান বের করতেছো তখন চার্জের মান মাইনাস বসানোর দরকারই নাই। চার্জের মান প্লাস হইলেও প্লাস বসাবা, মাইনাস হইলেও প্লাস বসাবা। মাইনাসের কাজ অন্য জায়গায়, দেখাইতেছি। মধ্যবর্তী দূরত্ব কত? 5, তার উপর স্কোয়ার। বলের মান বের হইল। ভাইয়া একই মানই তো আসতেছে। হ্যাঁ, একই মানই আসবে। চার্জ প্লাস নাকি মাইনাস তার উপর বলের মান নির্ভরই করে না। তাহলে মাইনাসটা লাগতেছে কোন জায়গায়? দেখো, ডিরেকশন বের করাতে মাইনাস লাগতেছে। একটা চার্জ প্লাস আর একটা মাইনাস, এরা কি পরস্পরকে বিকর্ষণ করবে? অবশ্যই না। কি করবে? আকর্ষণ করবে। তার মানে এই 10 কুলম্ব এই 20 কুলম্বকে নিজের দিকে টান দিবে। ঠিক আছে, আকর্ষণ করবে। এইটা হচ্ছে F21, যে 10 কুলম্ব দ্বারা বা 1 নাম্বার চার্জ দ্বারা 2 নাম্বার চার্জের উপর প্রযুক্ত বল। ওকে, আর এই -20 কুলম্ব কি করবে? 10 কুলম্বকে নিজের দিকে আকর্ষণ করবে। এইটা হবে F12। আগের বার F21 কোন দিক কাজ করছে? ওই দিকে। F12 কোন দিক কাজ করছে? এই দিকে। কিন্তু এইবার ডিরেকশন উল্টায় গেছে, এবং এই ডিরেকশনটা কেন উল্টাইলো? কারণ আগের বার দুইটা চার্জ সমধর্মী ছিল, বাট এইবার দুইটা চার্জ বিপরীতধর্মী। এর জন্য বলের ক্রিয়ার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, বাট বলের মানে কোনো পরিবর্তন আসবে না। তুমি সাইডে লিখে দিবা এই বলটা কি হবে? আকর্ষণধর্মী। ঠিক আছে,
তাহলে এটা একটু মাথায় রাখো, আমরা ম্যাথ করার সময় কিন্তু এটা প্রয়োগ করব যে যখন আমরা দুইটা চার্জের মধ্যবর্তী তড়িৎ বল বের করতেছি, চার্জ প্লাস হোক মাইনাস হোক, বলের মান বের করার সময় আমরা চার্জের মান সব সময় প্লাসই বসাবো। চার্জের প্রকৃতির উপর নির্ভর করবে কি, বলের মান নির্ভর করবে না, বলের ডিরেকশন নির্ভর করবে। চার্জের প্রকৃতি দেখে আমরা ডিসাইড করব বলটা কাজ করবে কোন দিকে। ঠিক আছে, এতটুকু যদি বুঝা থাকো তাহলে আই গেস বেসিক কনসেপ্ট ক্লিয়ার। ম্যাথ করার জন্য তোমরা এখন প্রস্তুত? লেটস গেট স্টার্টেড। চলো ম্যাথ শুরু করি। প্রথম ম্যাথ একদম সহজ। কি বলছে, দুইটা বৃত্তাকার বস্তু আছে বা দুইটা বৃত্তাকার চার্জিত বস্তু আছে, একটার চার্জ হচ্ছে 10 কুলম আর একটার চার্জ হচ্ছে 15 কুলম। তাদের মধ্যবর্তী দূরত্ব এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব দেওয়া আছে কত, 10 মিটার। তোমাকে বলছে এই দুইজনের ব্যাসার্ধ 4 মিটার, এইটার ব্যাসার্ধ 4 মিটার, এইটার ব্যাসার্ধ 4 মিটার। এদের মধ্যে স্থির বৈদ্যুতিক বল কত, বা ওই যে তোমার স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্সের মান বের করতে বলছে। তাহলে চলো খুব সহজ, FC ইজ ইকুয়ালস টু সি মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। ওকে ভাইয়া, লেখা সুন্দর হয় নাই জানি, আরেকটু সুন্দর করে লিখতেছি, সি মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। প্রথম কথা, তুমি সি এর মান কত বসাবা? মাধ্যমের ব্যাপারে কিছু বলছে? বলে নাই, তাহলে ধরে নিব কি শূন্য মাধ্যম। ওকে, 9 × 10⁹ চার্জ দ্বয়ের মান কত বসাবা? একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 15, বসাই দাও 10 মাল্টিপ্লাইড বাই 15। ভাইয়া মধ্যবর্তী দূরত্ব কত বসাবা? ভাইয়া 10, বসাই দাও 10, তার উপর স্কোয়ার, 60 দিছে কাইটা। কেন? কুলম্বের সূত্র কার জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র বিন্দু চার্জের জন্য। এগুলো কি বিন্দু চার্জ? না, এদের প্রত্যেকের ব্যাসার্ধ 4 মিটার। এই 4 মিটার কি 10 মিটারের তুলনায় নগণ্য নাকি? বিন্দু চার্জ হওয়ার শর্ত কি ছিল? যদি দুইটা বস্তুর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য হয়, তখন আমরা তাকে বলতাম বিন্দু চার্জ। বাট এদের আকার তো তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য না। আকার তো আমাদেরকে দিয়েই দিছে যে ওর ব্যাসার্ধ 4 মিটার, ওর ব্যাসার্ধ 4 মিটার। তাহলে এবার কি করতে হবে? বিন্দু চার্জ বানাইতে হবে। বিন্দু চার্জ বানানোর নিয়ম কি? পুরা বস্তুর চার্জকে কনসিডার করা লাগবে ভর কেন্দ্রে, এবং দূরত্ব নেওয়া লাগবে একটার ভর কেন্দ্র থেকে আর একটার ভর কেন্দ্রের দূরত্ব। তাহলে এটার ভর কেন্দ্র কোথায় আছে? ভাইরে ভাই, এ কি ঠান্ডা, এখানে। আর এটার ভরকেন্দ্র আছে এখানে। বৃত্তের ভরকেন্দ্র একদম সেন্টারে থাকে। তাইলে বলো তো এই ডিস্টেন্সটা কতটুকু? এই ডিস্টেন্সটা ওর ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে ভাই। সিমিলারলি এই ডিস্টেন্সটা কতটুকু? এইটাও ওর ব্যাসার্ধের সমান। আমার ডিস্টেন্স নেওয়া লাগবে কতটুকু? এদের মধ্যবর্তী দূরত্বটা আমি কই থেকে মেজার করব? একজনের ভরকেন্দ্র থেকে আরেকজনের ভরকেন্দ্র পর্যন্ত, মানে হচ্ছে এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা কত হবে? এখানে আছে 4 মিটার, এখানে আছে 10 মিটার, এখানে আছে আরো 4 মিটার, তার মানে 4 + 10 + 4 মানে হচ্ছে 18 মিটার। এইটা হবে আর এর ভ্যালু। যদি কোয়েশ্চেনে ওর ব্যাসার্ধের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করে না দিত, তখন আমরা ধরতাম এরা বাই ডিফল্ট বিন্দু চার্জ এবং আর এর মান সরাসরি 10 বসাই দিতাম। বাট যেহেতু ব্যাসার্ধের কথা উল্লেখ করে দিছে, তার মানে প্রশ্নকর্তা চাচ্ছে তুমি ব্যাসার্ধটাকে ব্যবহার করো, এবং ব্যাসার্ধ ব্যবহার করে একটার ভরকেন্দ্র থেকে আরেকটার ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেইটা হবে তোমার আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কত বসাইতে হবে? 18 বসাই দাও, বসাই দিলেই কাজ শেষ। ক্যালকুলেট করো, চলো। কত আছে? উপরে আছে 9 × 10⁹ মাল্টিপ্লাইড বাই 10 × 15, নিচে হচ্ছে 18 স্কোয়ার্ড। কত আসে? আসে হচ্ছে 4 আরে ইস, একটা 4 লিখতে পারি না, কি করব জীবনে। 4.167 × 10⁹ একক কি হবে? নিউটন। বলের একক সবসময় নিউটন। এবং সাইডে কি লিখে দিবা? বলটা কেমন? দুইটা কি সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে না, বিকর্ষণ করে। তার মানে বলটা হবে বিকর্ষণধর্মী। ঠিক আছে, সহজ। তুমি চাইলে বলের ডিরেকশনও অ্যাড করে দিতে পারো, যে আমার F12 হবে হচ্ছে এই দিকে, 1 নাম্বার চার্জকে 2 নাম্বার চার্জ বিকর্ষণ করবে এই দিকে, এবং F21 হবে হচ্ছে এই দিকে, 2 নাম্বার চার্জকে 1 নাম্বার চার্জ বিকর্ষণ করবে ওই দিকে। সো তুমি চাইলে এটা অ্যাড করে দিতে পারো, অপশনাল, মানে ম্যান্ডেটরি কিছু না। বাট সাইডে বিকর্ষণ ধর্মীটা লিখে দিও, এইটা গুরুত্বপূর্ণ। দেখো তো বুঝছো কিনা এই পর্যন্ত? আমরা সামনে আগাবো, ম্যাথ করা লাগবে। আর আসো বাচ্চারা,
ও মাই গড, এরা আমার আগে আগে অ্যান্সার বের করে কেন? আগে আগে অ্যান্সার বের করলে তো একটা সমস্যা। আমার আগে অ্যান্সার বের করা যাবে না, ঠিক আছে? কাজ আই এম দ্য বস হেয়ার। আমার আগে করলে কিন্তু সমস্যা আছে। আমি অ্যান্সার বের করার পর তোমরা জাস্ট বলবা যে ভাই অ্যান্সার মিলছে, বাট আমি অ্যান্সার বের করার আগে যদি অ্যান্সার বের করে ফেলো, সেটা কিন্তু আসলে ভালো কিছু না। গড, দাদা ক্লাস শেয়ার করলে কি টি শার্ট পাওয়া যাবে? না, আপাতত তো এরকম কোনো কিছু নিয়ে চিন্তা করি নাই। নির্ভর করে, যদি দেওয়া হয় অবশ্যই জানানো হবে, ঠিক আছে? ক্লিয়ার দাদা, ওকে। বাকি সবাই বুঝছো? ম্যাথ কি ক্লিয়ার? তাহলে আমরা পরের ম্যাথে যাব। বুঝছি, ইজি অনেক না? ঠিক আছে, আসবে সামনে, সমস্যা নেই। দেখো এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে আগে যেখানে ছিল বৃত্ত, এখানে এবার চলে আসছে সমবাহু ত্রিভুজ। এটাও একটা সমবাহু ত্রিভুজ, এইটাও একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এইটার শীর্ষবিন্দু থেকে ওইটার শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তোমাকে বলছে এই সমবাহু ত্রিভুজটা 5 কুলম্ব চার্জে চার্জিত এবং এই সমবাহু ত্রিভুজটা 10 কুলম্ব চার্জে চার্জিত। এদের মধ্যবর্তী বল তোমাকে নির্ণয় করতে বলছে। এখন এখানে না একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে তুমি যখন এরকম একটা অবজেক্ট নিবা, এরকম অবজেক্টে চার্জ সব জায়গায় সমানভাবে ছড়ায় যায় না। সব জায়গায় সমানভাবে ছড়ায় যায় না মানে হচ্ছে এরকম শার্প অবজেক্টে, যেখানে শার্প এজ আছে বা ধরো সূক্ষ্ম কোণা আছে, সেই সূক্ষ্ম কোণায় চার্জ বেশি জমা হয়। সূক্ষ্ম কোণায় কি হয়? চার্জ বেশি জমা হয়। ওকে, সো প্রথমত এই কেসটায় কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা উচিত না আসলে, বাট যদি চলে আসে আমাদের কুলম্বের সূত্রই অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো ওয়ে আপাতত আমাদের কাছে নাই। বাট আইডিয়াল কেস যদি চিন্তা করো, সেক্ষেত্রে এই কেসে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা উচিত না। কারণ কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার একটা শর্ত ছিল। প্রথম শর্তটা কি ছিল বলতো? চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়া লাগবে, সব জায়গায় সমানভাবে চার্জ বন্টিত হইতে হবে। এমন না যে এক জায়গায় চার্জ বেশি জমা হবে এক জায়গায় কম, এরকম হওয়া যাবে না। এরকম হলে কিন্তু কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যায় না। সো তুমি যদি নর্মালি চিন্তা করো, এই কেসে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা উচিতই না। বাট স্টিল যদি চলে আসে, সেক্ষেত্রে আসলে কুলম্বের সূত্র ছাড়া অন্য কোনো ওয়ে আমাদের নাই। সো এটা সলভ করার আগে আমরা ধরে নিব যে চার্জ সব জায়গায় সমানভাবে ছড়িয়ে আছে, বাট ইন রিয়েল লাইফ এটা কিন্তু সব জায়গায় ইকুয়ালি চার্জ ডিস্ট্রিবিউট হবে না। সূক্ষ্ম এইচ যেখানেই থাকবে বা সূক্ষ্ম কোণা যেখানে থাকবে, সেখানে চার্জ জমা হবে বেশি, ঠিক আছে? সো আমরা এই ম্যাথের জন্য একটা কন্ডিশন ধরে নিব যে চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ওকে? কারণ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না হলে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যায় না। এবার বলো, তোমার কাছে এখানে একটা চার্জিত বস্তু আছে, এখানে আর একটা চার্জিত বস্তু আছে, দুইটার চার্জের মান দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, কি লাগবে? কুলম্বের বল। কুলম্বের বল বের করার ফর্মুলা কি? FC is equals to C multiplied by Q1 Q2 divided by R squared, ঠিক আছে? কি বললাম? C multiplied by Q1 Q2 divided by R squared। এখন C নিয়ে কোনো সমস্যা নাই, C এর মান 9 × 10⁹। Q1 Q2 নিয়েও কোনো সমস্যা নাই। সমস্যা কি নিয়ে? সমস্যা হচ্ছে R নিয়ে। কারণ এইটাও কোনো বিন্দু চার্জ না, এইটাও কোনো বিন্দু চার্জ না। দুইটার বাহুর দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 4 মিটার করে। এই 4 মিটার কি 10 মিটারের কাছে নগণ্য নাকি? না তো। তাহলে কি করতে হবে? একটার ভর কেন্দ্র থেকে আরেকটার ভর কেন্দ্রের দূরত্ব নেওয়া লাগবে। তাহলে আমি ধরলাম এইটার ভর কেন্দ্র আছে হচ্ছে এখানে, ঠিক আছে? এবং এইটার ভর কেন্দ্র আছে হচ্ছে এখানে। তার মানে এখানে একটা অ্যাডিশনাল ডিস্টেন্স আছে বা অ্যাডিশনাল দূরত্ব আছে। সিমিলারলি এখানেও একটা অ্যাডিশনাল দূরত্ব আছে। আমার আর এর ভ্যালু হবে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এই টোটাল ডিস্টেন্সটা আমার নিতে হবে আর এর ভ্যালু বের করার জন্য। কেমনে করব ভাইয়া? সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হয়? বাহুর দৈর্ঘ্যের √3/1 এইটার বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ধরো এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে a ডিভাইডেড বাই √3। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, যে কোনো শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা সবসময় কত হবে? a ডিভাইডেড বাই √3। এখানে a এর মান কত? 4। তার মানে এই ডিস্টেন্সটা হবে 4 ডিভাইডেড বাই √3।
ওকে, সিমিলার কাহিনী এখানেও এই ডিস্টেন্সটা কত হবে, a ডিভাইডেড বাই রুট ওভার 3, এর ভ্যালু এখানেও 4 মানে 4 ডিভাইডেড বাই রুট ওভার 3। তাহলে এই ভরকেন্দ্র থেকে এই ভরকেন্দ্রের দূরত্ব কতটুকু হবে, এতটুকু হচ্ছে 4 বাই রুট 3, এতটুকু হচ্ছে 10, আবার এতটুকু হচ্ছে 4 বাই রুট 3, তার মানে 4 বাই রুট 3 প্লাস 10 প্লাস 4 বাই রুট 3, এইটা হবে হচ্ছে আর এর ভ্যালু। বুঝছো? তাহলে আর এর মান কত বসাবো আমরা, আর এর মান বসাবো হচ্ছে, প্রথমে Q1 Q2 বসাও, 5 মাল্টিপ্লাইড বাই 10, আর এর মান বসাইতে হবে 4 বাই রুট 3 প্লাস 10 প্লাস 4 বাই রুট 3 পুরা জিনিসটার উপর স্কয়ার। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট চলে আসবে, যেটা আসবে তত নিউটন বল এদের মধ্যে ক্রিয়াশীল হবে। দুইটা যেহেতু সমধর্মী চার্জ, অবশ্যই তারা পরস্পরকে বিকর্ষণ করবে, সো সাইডে লিখে দেওয়া লাগবে বলটা কেমন, বিকর্ষণ ধর্মী। ঠিক আছে, আর তুমি যদি এমনি করে ডিরেকশন দেখাইতে চাও, সেক্ষেত্রে দেখাই দিবা 1 নাম্বার চার্জকে 2 নাম্বার চার্জ বিকর্ষণ করবে এই দিকে, আর 2 নাম্বার চার্জকে 1 নাম্বার চার্জ বিকর্ষণ করবে এই দিকে। ওকে, আচ্ছা, অনেকের মধ্যে আবার এই কনফিউশন কাজ করতে পারে যে ভাইয়া শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কিভাবে বাহুর দৈর্ঘ্যের √3 ভাগের 1 ভাগ হইল। চলো দেখাই দেই, যদি এটা না বুঝে থাকো, ভেক্টরে পড়ার কথা বা নিউটনিয়ান মেকানিক্সে তো অবশ্যই পড়ার কথা ম্যাথ করার সময়, স্টিল দেখাই দিই একটু। ধরো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, ওর বাহুর দৈর্ঘ্য কত, এ এ এ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি সমবাহু ত্রিভুজের একটা মধ্যমা আঁকতে। মধ্যমা কি বলতো, কোণের সমদ্বিখণ্ডক। তার মানে এইটা যদি একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা হয়, সে কি করছে, সমবাহু ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে একদম মাঝ বরাবর ছেদ করে চলে গেছে। একটা জিনিস 9-10-এ পড়ে আসছো না, সমবাহু ত্রিভুজের যে মধ্যমা, সেটা বিপরীত বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে মধ্যমাটা, এটা কি করছে, বিপরীত বাহুটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই টোটাল বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে মধ্যমার এই পাশে আছে এ এর অর্ধেক a/2, আর ওই পাশে আছে এ এর অর্ধেক a/2, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমা বিপরীত বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এতটুকু ডিস্টেন্স কত, a/2। ওকে, এখন একটু এই ত্রিভুজটার দিকে তাকাও, এই এটাকে একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ, তার ভূমির দৈর্ঘ্য হচ্ছে a/2, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে হচ্ছে, আমি এখানে লিখি, হ্যাঁ, লম্ব হবে √a² - a/2 হোল স্কোয়ার্ড, মানে হচ্ছে √a² - a²/4, তার মানে √3a ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে এই লম্ব বা মধ্যমাটার দৈর্ঘ্য। কিন্তু আমার কি লাগবে, আমার লাগবে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব। ধরো ভরকেন্দ্র এখানে, ঠিক আছে, আমার লাগবে এই ডিস্টেন্সটা, কোনটা, এইটা, এই ডিস্টেন্সটা কত হবে। ত্রিভুজের একটা জেনারেল ল আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হয় মধ্যমার দৈর্ঘ্যের 3/2 ভাগ। কি বললাম, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হয়, মধ্যমার যে দৈর্ঘ্য তার 3/2 ভাগ। তার মানে এটা ডিস্টেন্সটা হবে মধ্যমার দৈর্ঘ্যের 3/2 ভাগ। এখান থেকে ক্যালকুলেট করো, পাওয়া যাবা a ডিভাইডেড বাই √3। ওকে, সো একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স কত হয়, বাহুর দৈর্ঘ্যের √3 ভাগের 1 ভাগ। বেসিক জিওমেট্রি, আই গেস পারবা, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, সো এখান থেকে এইটুকু ডিস্টেন্স a/√3 মানে 4/√3, এই ডিস্টেন্সটা 10, আবার এই ডিস্টেন্সটা 4/√3, সো আর এর ভ্যালু হবে 4/√3 প্লাস 10 প্লাস 4/√3, বাকি সব কিছু আগের মতো। ওকে, পারবো, ভেরি গুড। চলো নেক্সট, পরের ম্যাথ নাম্বার 3 কি বলছে, 3 নাম্বার ম্যাথ। 2 অ্যাংস্ট্রম দূরত্ব থাকা অবস্থায় একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের জন্য তাদের ত্বরণের মান কত হবে। ওকে, একটা বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করো, বস্তুর মধ্যে কি হয়, ত্বরণ তৈরি হয়। আমাদের এটাই দেখা লাগবে যে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করতেছে, যেহেতু প্লাস মাইনাস অবশ্যই আকর্ষণ বলই কাজ করবে। প্রশ্ন করছে এই বলের ক্রিয়ার জন্য তাদের মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে। তাহলে আমি ধরলাম এখানে আছে একটা প্রোটন, প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব।
ওকে, এখানে আছে হচ্ছে একটা ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত বলা আছে? 2 অ্যাংস্ট্রম। তার মানে এই যে তাদের মাঝখানের যে ডিস্টেন্সটা আর সেটা হচ্ছে 2 অ্যাংস্ট্রম। ওকে, আজান দিচ্ছে, আপনারা কেউ চাইলে অবশ্যই নামাজ পড়ে আসতে পারেন। ক্লাস আপনি পরেও দেখতে পারবেন, টাইনেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ক্লাস সারা জীবন থাকেই যাবে যদি আমি বেঁচে থাকি আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে যেটা বের করব যে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কত। এখানে একটা চার্জিত বস্তু আছে, এখানে আর একটা চার্জিত বস্তু আছে, তাদের মধ্যে অবশ্যই একটা ক্রিয়াশীল বল তো থাকবে। আমাদের এটাই দেখা লাগবে যে এরা পরস্পরকে কত বলে আকর্ষণ করতেছে। সেটা কেমনে দেখবো? কুলম্বের সূত্র, C/Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। প্রথম কথা, এদের মধ্যবর্তী মাধ্যমের ব্যাপারে কিছু বলা আছে? বলা নাই, তাহলে শূন্য মাধ্যম ধরে নাও। 9 ইন্টু 10⁻9 মাল্টিপ্লাইড বাই Q1 Q2। Q1 হচ্ছে ধরো এই প্রোটনটার চার্জ, সেটার মান কত বসাবা? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবং Q2টা হচ্ছে এই ইলেকট্রনটার চার্জ, এইটার মান কত বসাবা? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। না, বলের মান বের করার সময় আমরা কখনোই চার্জের মান নেগেটিভ বসাবো না। চার্জ প্লাস হোক মাইনাস হোক যেটাই হোক না কেন, বলের মান বের করার সময় অলওয়েজ চার্জের মান কি বসাবো? প্লাস বসাবো। এবং প্লাস মাইনাস এটা কাজে লাগবে কোথায়? বলের ডিরেকশন বের করার জন্য। ঠিক আছে, গুড। তাহলে ইলেকট্রনের চার্জও বসাই দিলাম প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রমে কত মিটার? 10⁻⁻10 মিটার। তাহলে 2 অ্যাংস্ট্রমে কত মিটার হবে? 2 ইন্টু 10⁻⁻10 মিটার তার উপর স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে আমরা এই বলের মানটা বের করি। চলো লেটস ক্যালকুলেট। উপরে কি আছে? 9 ইন্টু 10⁻9 মাল্টিপ্লাইড বাই 1.6, এটা একটু ব্র্যাকেটেতেই দাঁড়াও, 1.6 10⁻⁻19 তার উপর স্কোয়ার, নিচে আছে হচ্ছে 2 ইন্টু 10⁻⁻10 তার উপর স্কোয়ার। কত আসে? আসে হচ্ছে 5.76 ইন্টু 10⁻⁻9 নিউটন। ওকে, তার মানে এত বলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। যেহেতু বিপরীত ধর্মী চার্জ, অবশ্যই তারা পরস্পরকে আকর্ষণই করবে। তাহলে এখানে আছে আমাদের প্রোটন, ওকে, এখানে আছে আমাদের ইলেকট্রন। প্রোটনকে ইলেকট্রন আকর্ষণ করবে কত বলে? এত বলে। ইলেকট্রনকে প্রোটন আকর্ষণ করবে কত বলে? সেম বলেই ভাই, দুইটা চার্জ পরস্পরকে সমান বলেই আকর্ষণ করে। তাহলে আমি যদি একটু প্রোটনের জন্য চিন্তা করি, ধরেন এই হচ্ছে আমাদের প্রোটন। প্রোটনের ভর কত? প্রোটনের ভর কুইশনে দেওয়াই আছে, বাট স্টিল তোমার এমনিতেও মনে থাকা উচিত 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে প্রোটনটার ভর। তার উপর ইলেকট্রন বল প্রয়োগ করছে কতখানি? এই তড়িৎ বলের সমান পরিমাণ। তার মানে তার উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে 5.76 ইন্টু 10⁻⁻9 নিউটন। এইটা হচ্ছে তার উপর ক্রিয়াশীল বল। তাহলে এই বলের ক্রিয়ায় এই প্রোটনটার ত্বরণ হবে কতখানি? কেমনে বের করব? ভাই, নিউটনের দ্বিতীয় সূত্র F ইজ ইকুয়ালস টু ma। ওকে, তোমার কি বের করা লাগবে? a এর মান F ডিভাইডেড বাই m। F এর মান কত? F এর মান হচ্ছে 5.76 ইন্টু 10⁻⁻9 আর m এর মান হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27। দেখো তো কত আসে। চলো, উপরে হচ্ছে 5.76 ইন্টু 10⁻⁻9, নিচে হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27, আসছে হচ্ছে 3.45 ইন্টু 10⁻18 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। তাহলে এই বলের ক্রিয়ায় বা তড়িৎ বলের ক্রিয়ায় ইলেকট্রন যে বলটা প্রোটনের উপর প্রয়োগ করছে, সেটার ক্রিয়ায় এই প্রোটনটার ত্বরণ হবে কত? 3.45 ইন্টু 10⁻18 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। বুঝছো? এইবার ম্যাথ কি শেষ? না, ইলেকট্রনের ত্বরণও বের করা লাগবে। ভাইয়া, ইলেকট্রনের ত্বরণ তো সেমই হবে, কারণ সেম বলই তো কাজ করছে। সেম হইতো যদি ইলেকট্রনটার ভর প্রোটনের ভরের সমান হইতো। ইলেকট্রনের ভর তো আলাদা, সেম বল ক্রিয়াশীল হইলে ত্বরণ কি আলাদা হবে না? অবশ্যই হবে। তাহলে চলো একটু ইলেকট্রনের জন্য বের করি। ধরো এই আছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে, একটু ওই পাশে আঁকো তো ইলেকট্রনটাকে, কারণ ইলেকট্রনের উপর বল কাজ করছে এই দিকে। ঠিক আছে,
কতখানি বল কাজ করছে? সমপরিমাণ বলই কাজ করছে। 5.76 ইন্টু 10⁻⁻9 নিউটন। তাহলে ইলেকট্রনটার অ্যাক্সিলারেশন কত হবে? ইলেকট্রনের অ্যাক্সিলারেশন হবে ভাইয়া, এ প্রাইম নাম দিলাম এইটার, উপরে ফোর্স 5.76 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻9 ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর, মানে হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এখান থেকে ইলেকট্রনের অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করা লাগবে। তাহলে চলো, উপরে আছে 5.76 ইন্টু 10⁻⁻9, নিচে আছে 9.1 ইন্টু 10⁻⁻31। কত আসে? 6.33 ইন্টু 10⁻21 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ওকে, তার মানে ওই একই বলের ক্রিয়ায় প্রোটনের ত্বরণ হবে এতখানি এবং ইলেকট্রনের ত্বরণ হবে হচ্ছে এতখানি। একদম সহজ জিনিস, ঠিক আছে? আই গেস পরীক্ষায় আসলে সবাই পারবা। দেখো তো বুঝছো কি না? সবাই কি বুঝছো এই ম্যাথ? অ্যান্সার কি মিলছে গাইস? আরে সাবাস, হ্যাঁ ঠিক আছে শহীদুজ্জামান, নাইস। 3.45 ইন্টু 10⁻19। 19 কেন হইল? তুমি কোনটা বের করছো? এটা তো 18 হওয়ার কথা। 19 হবে না বোধহয়, 18 হবে। ঠিক আছে, দেখেন অ্যান্সার মিলেছে কিনা? হ্যাঁ, ইলেকট্রনেরটা ঠিক আছে, 6.33 ইন্টু 10⁻21। ইলেকট্রনেরটা ঠিক আছে। তুমি প্রোটনেরটা আরেকবার চেক করো। প্রোটনেরটা এখানে 18 হবে, 19 না মোস্ট প্রবাবলি। ঠিক আছে, ক্লিয়ার দাদা? ওকে, ঠিক আছে ভাই। এইচএসসি 25 ব্যাচের ওয়ান শট ক্লাস কবে স্টার্ট হবে? কয়েকটা দিন পরে শুরু করি, রিভিশনের টাইমে শুরু করি। এখনো তো রিভিশনের টাইম অনেক বাকি। তোমাদের পরীক্ষা হচ্ছে জুনের 21 তারিখে, মাত্র ডিসেম্বর মাস চলতেছে। ওয়ান শট ক্লাস নিয়ে শেষ করতে সময় লাগবে হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ। সো ধীরে সুস্থে শুরু করি, সমস্যা নাই তো, ঠিক আছে? ওকে চলো, এবার একটা ছোট্ট কুইজ আছে তোমাদের জন্য, যদিও আমি জানি তোমরা সবাই এটা পারবা। স্টিল গিভ ইট এ ট্রাই। আগের ম্যাথের কনসেপ্টের সাথে অনেকটা মিল আছে। তোমাকে বলছে এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2। হ্যাঁ, এখন Q1 এর মানটা হচ্ছে Q2 এর চেয়ে বড়, মানে এই Q1টা একটা বড় চার্জ, Q2টা হচ্ছে একটা ছোট চার্জ। ধরো একটা 10 আর একটা হচ্ছে 2। তোমাকে প্রশ্ন করছে নিচের কোনটা সঠিক? F12 হচ্ছে 1 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বল, যেটা 2 নাম্বার চার্জ দিছে, আর F21 হচ্ছে 2 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বল। সো তোমাকে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটা সঠিক? 1 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বল 2 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বলের চেয়ে বড়, দুইটাই সমান, অথবা 1 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বল 2 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বলের চেয়ে ছোট। বলো তো এই তিনটার মধ্যে কোনটা সঠিক হবে? টেল মি কুইক বাচ্চারা। ঠিক আছে, রিফাত বলছে 2। দাদা নাকি ভাইয়া বলবো, তোমারও পড়ানো যাহা চায়, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, লিজা বলছে 2 হবে, সাদিয়া বলছে 2 হবে, ভেরি গুড। নীল বলছে 2 হবে, নাইস। জাকি বলছে 2 হবে, হ্যাঁ গুড। এটার অ্যান্সার আসলে 2ই হবে। চার্জের মান সমান, ছোট নাকি বড়, ইট ডাজেন্ট ম্যাটার। দুইটা চার্জ পরস্পরকে সবসময় সমান বলে আকর্ষণ বা বিকর্ষণ করে। সো দুইটা চার্জকে যদি এভাবে পাশাপাশি রাখো, যেই বড় হোক যেই ছোট হোক, তারা পরস্পরকে একই বলেই আকর্ষণ বা বিকর্ষণ করবে। ঠিক আছে, গুড। চলো ম্যাথ নাম্বার 4 কি বলেছে? 4 নাম্বার, দুইটা ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনা করো। যখনই এরকম ম্যাথ আসবে, তোমার মাথায় রাখা লাগবে যে দুইটা ইলেকট্রনকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রাখছি। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ওকে, এখানে আর একটা ইলেকট্রন আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাদেরকে আমরা এই অবস্থানেই রাখবো, ঠিক আছে? এখন তাদেরকে এই অবস্থানে রাখলে তাদের মধ্যে দুইটা বল কাজ করবে। একটা হচ্ছে তড়িৎ বল, যেটা আমরা কুলম্বের সূত্র দিয়ে বের করব। কেন কাজ করবে? কারণ ইলেকট্রনও একটা চার্জিত বস্তু বা চার্জিত কণা, এবং এই ইলেকট্রনটাও কি আর একটা চার্জিত বস্তু বা আর একটা চার্জিত কণা। সো দুইটা চার্জিত বস্তু তো পরস্পরের উপর একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করবেই। এর পাশাপাশি এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে। কেন বলো তো? যেখানেই ভর আছে সেখানে অবশ্যই মহাকর্ষ বল আছে। ইলেকট্রনের কি ভর আছে না? আছে তো, তাহলে তারা পরস্পরের উপর একটা মহাকর্ষ বল প্রয়োগ করবে। আমাদের দেখা লাগবে এই দুইটা বলের রেশিও কত হয়, কারণ এই দুইটা বলের তুলনা তোমাকে করতে বলছে। যখনই তুলনা করতে বলবে তুমি আলটিমেটলি দুইটা বলের রেশিও নিবা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম এই যে দুইটা চার্জিত বস্তু বা চার্জড পার্টিকেল, তাদের মধ্যবর্তী দূরত্ব আর, সরি আমি তো লিখছিলামই। এখন তাহলে বলেন এদের মধ্যবর্তী তড়িৎ বল কত হবে বা কুলম্ব ফোর্সের মান কত হবে? কেমনে বের করে? C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার।
ঠিক আছে, মাধ্যমের ব্যাপারে কিছু বলা নেই, তাহলে 9 × 10⁹ বসায় দাও। 9 × 10⁹ মাল্টিপ্লাইড বাই Q1 Q2 কত হবে? দুইটাই তো ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻−19। মাইনাস বসানোর দরকার আছে? কোনো দরকার নেই, তুমি বলের মান বের করতেছো, সো প্লাস বসাও। 1.6 × 10⁻−19 তার উপর স্কোয়ার, দুইটার মানই সেম, সো গুণ করে দিলে আসলে স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই r²। এটাকে এভাবে রেখে দাও। এদের মধ্যে ক্রিয়ারত মহাকর্ষ বলের মান কত হবে? মহাকর্ষ বল Fg ইজ ইকুয়ালস টু g মাল্টিপ্লাইড বাই m1 m2 বাই r²। ভাই কই থেকে পাইলেন? 9-10 পড়ছিলাম না মহাকর্ষ বলের সূত্র, নিউটনের যে সূত্রটা, এইটা ওইটাই। ঠিক আছে, তাহলে চলো জাস্ট মান বসাইতে হবে। ক্যাপিটাল জি এর মান বা মহাকর্ষীয় ধ্রুবকের মান কত হয়? অলওয়েজ 6.673 × 10⁻−11। ভাইয়া m1 m2 এগুলা কি? এগুলা হচ্ছে ইলেকট্রনের ভর। ভাইয়া ইলেকট্রনের ভর তো ভুলে গেছি, ভুলে গেলে হবে না। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻−31 কেজি। ভাইয়া ওই ইলেকট্রনের ভর কত? সেমই ভাই, তাহলে দুইটার ভর বসায় দাও। 9.1 × 10⁻−31 তার উপর স্কোয়ার, কারণ দুইটার ভর সেম, গুণ করলে স্কোয়ারই হয়ে যাবে, ডিভাইডেড বাই r², কারণ তারা একই দূরত্বেই অবস্থিত এখনো। ঠিক আছে, এইবার জাস্ট একটা দিয়ে আর একটাকে ভাগ করতে হবে, ভাগ করলে তুমি রেশিওটা পেয়ে যাবা FC ডিভাইডেড বাই FG। তাহলে উপরে কি হবে? উপরে হবে 9 × 10⁹ ইন্টু 1.6 × 10⁻−19 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে r²। ওকে, আর নিচে কি হবে? নিচে হবে 6.673 × 10⁻−11 ইন্টু 9.1 × 10⁻−31 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই r²। ঠিক আছে, এখন এই r² তো কাটা যাইতে বাধ্য, এটা এখান থেকেও কাটা যাবে, এখান থেকেও কাটা যাবে। উপরে থাকবে কি? উপরে থাকবে 9 × 10⁹ 1.6 × 10⁻−19 তার উপর স্কোয়ার, নিচে কি থাকবে? 6.673 × 10⁻−11 ইন্টু 9.1 × 10⁻−31 তার উপর স্কোয়ার। এখন ভাই ক্যালকুলেটরের কামাল, চলো হাতে নাও ক্যালকুলেটর, বসিয়ে দাও মান। উপরে কি বসবে? 9 × 10⁹ মাল্টিপ্লাইড বাই 1.6 × 10⁻−19 তার উপর স্কোয়ার, নিচে কি বসবে? 6.673 × 10⁻−11, আরে ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই কত? 9.1 × 10⁻−31 তার উপর স্কোয়ার, কত আসে? 4 পয়েন্ট, আহারে কত বড় মান আসছে রে ভাই, এখানে লিখলাম, হ্যাঁ এখানে, ওকে, কত আসছে? 4.17 × 10⁻42। ঠিক আছে, তাহলে দুইটা ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ? এই যে 4.17 × 10⁻42 গুণ, বুঝছো? তাহলে এই হচ্ছে বলের মধ্যে তুলনা। ধরো এটা যদি ঘ নাম্বারে চলে আসে, কথার কথা যদিও আসবে না, এগুলো এইচএসসিতে আসার মতো ম্যাথ না, এগুলো আসলে অ্যাডমিশন আসতে পারে ছোট ছোট ম্যাথ হিসাবে, বা এইচএসসিতে এমসিকিউ আকারে আসতে পারে, এইচএসসিতে রিটেন এই সব প্রবলেম দিবে না। ঠিক আছে, যদি আসে, ধরো তোমার যেখানে ভাষায় লেখা লাগতেছে, লাস্টে গিয়ে একটু লিখে দিবা যে দুইটা ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের তুলনায় 4.17 × 10⁻42 গুণ। ঠিক আছে, তাইলে এই কাজ শেষ। দেখেন বুঝছেন কিনা? ইজি, তুলে ফেলো, আমরা পরের ম্যাথে যাব। দিস ম্যাথ হ্যাজ বিন সলভড। ওকে, পারবো সবাই? সহজ জিনিস, নেক্সট ম্যাথ শিওর, লেটস গো। ম্যাথ নাম্বার 5 কি বলেছে? 5 অ্যাংস্ট্রম ব্যবধানে অবস্থিত দুইটা আলফা কণার মধ্যবর্তী তড়িৎ বল কত? বলো আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস রে বাবা। আলফা কণা কি জিনিস? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, মানে হচ্ছে হিলিয়াম 2+। ওকে, হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? দুইটা প্রোটন থাকে। তাহলে আলফা কণার চার্জ কত বলো তো? আলফা কণার চার্জ হচ্ছে দুইটা প্রোটনের চার্জের সমান। চার্জ কত? দুইটা প্রোটনের চার্জের সমান। ওকে, সহজ, কারণ আলফা কণায় বা হিলিয়াম নিউক্লিয়াসে শুধুমাত্র দুইটা প্রোটন থাকে। ভাই দুইটা নিউট্রনও তো থাকে।
নিউটনে কোনো চার্জ আছে? কোনো চার্জ নাই। ওকে, সো জাস্ট দুইটা প্রোটনের চার্জ। ওকে, চলো তাহলে এখানে একটা আলফা কণা আছে, এখানে আর একটা আলফা কণা আছে। চার্জের মান কত হবে আলফা কণার? চার্জের মান হবে 2 ইন্টু একটা প্রোটনের চার্জ। ঠিক আছে, মানে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে এখানে আছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, এখানেও আছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাদের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? দেওয়াই আছে 5 অ্যাংস্ট্রম। এই ডিস্টেন্সটা কত? 5 অ্যাংস্ট্রম। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কেমনে বের করবা ভাই? কুলম্বের সূত্র Fc ইজ ইকুয়ালস টু c মাল্টিপ্লাইড বাই q1 q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। c এর মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কোনো কিছু উল্লেখ না থাকলেই শূন্য মাধ্যমে এটা বসাই দিবা। ঠিক আছে, চলো চার্জের মান কত? দুইটাই 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 গুণ করলে হয়ে যাবে স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব কত? 5 অ্যাংস্ট্রম বা 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। বসিয়ে দাও 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার উপর স্কোয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে উপরে আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাইড বাই 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার উপর স্কোয়ার, নিচে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার উপর স্কোয়ার। কত আসে? আসে হচ্ছে 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 নিউটন। এবং বলটা কেমন হবে? বলটা হবে বিকর্ষণধর্মী। ভাইয়া বিকর্ষণধর্মী কেমনে হইল? বুঝলামই তো না। দুইটা সমধর্মী চার্জ না, দুইটাই তো প্লাস চার্জ, তাহলে পরস্পরকে কি করবে তারা? তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এটা যদি 1 নাম্বার চার্জ হয়, এটা যদি 2 নাম্বার চার্জ হয়, 1 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বল হবে এইদিকে এবং 2 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বল হবে এইদিকে। তারা পরস্পরকে রিপেল করবে বা বিকর্ষণ করবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা এই পর্যন্ত? বুঝলি সামনে আগাবো বাচ্চারা। 1.84 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18। হ্যাঁ না, একটু মনে ভুল হয়েছে, একটু ক্যালকুলেট করো আরেকবার ক্যালকুলেট করো, হালকা একটু ভুল হয়েছে। ভাইয়া একটা গান শুনান প্লিজ। কি ছায়ানটের ক্লাস চলতেছে নাকি যে গান শোনাবো বেটা? দেখ বেটা, নাকি ওই যে একটা ইয়া আছে না, দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ। এই তো দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আছে না একটা গানের মতো, ওইটা শুনো, ওইটা শুনলে দেখবা এইসব ম্যাথ করা ডাল ভাতের মতো। আর যদি আরো ভালো গান শিখতে চাও তাহলে বলো ছায়ানোট বানাই ফেলি, গান তবলা এগুলাই শিখাই। মানে পড়াইতে আসছি ফিজিক্স, গান গান করে। ক্রিস্টাল ক্লিয়ার দাদা, ঠিক আছে? বুঝতে পেরেছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। 3 নম্বর ম্যাথে এফসিতে আর প্রোটন আর এর রেডিয়াস দেওয়া লাগবে না। প্রোটন, ইলেকট্রন এগুলো অনেক ছোট পার্টিকেল, এদের রেডিয়াস আমরা মেজার করি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ম্যাথে তোমাকে যদি চার্জিত বস্তুর আকারের ব্যাপারে বা তাদের কোনো ডাইমেনশন উল্লেখ করা না থাকে, তাহলে তোমার বোঝানো লাগবে এখানে বিন্দু চার্জই দেওয়া আছে, সেক্ষেত্রে রেডিয়াস আর ক্যালকুলেশন আসবে না। লাস্ট ক্লাসে এটা বলছিলাম। ঠিক আছে, চলো বুঝছি ভাইয়া, ঠিক আছে। বাসে বসে ক্লাস করছি ভাইয়া, হেডফোন লাগা ভাই, হেডফোন লাগা, আশপাশ থেকে মানুষ আমার গাই লবে। চল সামনে আগাই। 5 নাম্বার হয়ে গেছে। এইবার প্রিন্সিপাল অফ সুপারপজিশন, খুবই ইজি একটা জিনিস, যদিও জাস্ট মানে আলাদা করে একটু নাম লেখা এই জিনিস, যদিও তোমরা জানো স্টিল। প্রিন্সিপাল অফ সুপারপজিশন জিনিসটা কি? ধরো তোমার কাছে এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? এই চার্জটা হচ্ছে Q1, এখানে একটা চার্জ আছে, এই চার্জটা হচ্ছে Q2। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় দুইটা চার্জই ধরো সমধর্মী চার্জ, কথার কথা দুইটাই সমধর্মী চার্জ, তোমাকে বলা হয়েছে যে এই Q2-র উপর ক্রিয়াশীল বলের মান কত, তুমি কি করবা? তুমি দেখবা এই Q1 মানের চার্জ Q2 মানের চার্জের উপর কতখানি বল কাজ মানে বল প্রয়োগ করতেছে। দুটো যদি সমধর্মী চার্জ হয় তাহলে এই Q1 চার্জ কি করবে? Q2 চার্জকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে? বিকর্ষণ বল প্রয়োগ করবে এই দিকে, এবং এইটা হচ্ছে F21, 2 নাম্বার চার্জের উপর 1 নাম্বার চার্জের ক্রিয়াশীল বল। এবং যদি এখানে আর কোনো চার্জ সিস্টেমে না থাকে, দেন দিস ইজ দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন Q2, মানে Q2-র উপর ক্রিয়াশীল এইটাই একমাত্র বল। বাট আমি যদি এরকম কিছু করি, সিস্টেমে আরও একটা চার্জ ইন্ট্রোডিউস করি, ধরো বললাম এখানে আরও একটা চার্জ চলে আসছে Q3, এখন তোমারে বলছি 2 নাম্বার চার্জের উপর ক্রিয়াশীল বল কত, শুধুমাত্র F21 বের করলে হবে?
হবে না। কেন হবে না? কারণ যখনই তুমি সিস্টেমে আরও একটা চার্জ নিয়ে আসছো, এই চার্জটাও তো এখন কিউ2-র উপর একটা বল প্রয়োগ করবে। যদি কিউ3 আর কিউ2 সমধর্মী চার্জ হয়, তাহলে এই 3 নাম্বার চার্জটা কি 2 নাম্বার চার্জকে বিকর্ষণ করবে না? অবশ্যই করবে। কোন দিকে বিকর্ষণ করবে? এই যে সংযোজক সরল রেখা বরাবর। এইটা হবে F23, 2 নাম্বার চার্জের উপর 3 নাম্বার চার্জের বিকর্ষণ বল। যদি ভাইয়া আমি এরকম করি, আরও একটা চার্জ নিয়ে আসি, কোথায়? এইখানে Q4, তাইলে কি হবে? 2 নাম্বার চার্জের উপর আরও একটা বল কাজ করবে। এইটা আর এটা যদি সমধর্মী চার্জ হয়, কি করবে? এই 4 নাম্বার চার্জটা 2 নাম্বার চার্জকে বিকর্ষণ করবে। কোন দিকে? সংযোজক সরল রেখা বরাবর। এটা হচ্ছে F24, 2 নাম্বার চার্জের উপর 4 নাম্বার চার্জের ক্রিয়াশীল বল। তাহলে যখন তুমি একটা চার্জের উপর ক্রিয়াশীল বল বের করতে যাচ্ছ, তোমার প্রথমে দেখা লাগবে সিস্টেমে আর চার্জ আছে কয়টা। যদি একটা চার্জ থাকে, তাহলে এই চার্জের উপর একটা বলই কাজ করবে। যদি আরও 2টা চার্জ থাকে, তাহলে এই চার্জের উপর 2টা বল কাজ করবে। যদি আরও 3টা চার্জ থাকে, তাহলে এই চার্জের উপর 3টা বল কাজ করবে। কিন্তু আমাকে তো বের করতে বলছে এই চার্জের উপর ক্রিয়াশীল বল। আমি কি 3টা বলই লিখে দিয়ে আসবো? না, বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এই চার্জের উপর নেট ফোর্স হবে এই 3টা ফোর্সের ভেক্টর যোগফল। ঠিক আছে, এই 3টা ফোর্সের ভেক্টর যোগফল করলেই তুমি এই চার্জের উপর ক্রিয়াশীল টোটাল ফোর্স পেয়ে যাবা। সো মাথায় রাখো এই যোগফলটা কেমন যোগফল? এইটা অবশ্যই হইতে হবে ভেক্টর সাম, ঠিক আছে, বা ভেক্টর যোগ। এখন যদি খালি বলিস ভাই ভেক্টর যোগ ভুলে গেছি, তাইলে ভাই খতম, টাটা বাই বাই, ঠিক আছে। ভেক্টর যোগ আশা করি সবারই মনে আছে, সামন্তরিক সূত্র এবং লম্বাংশ উপপাদ্য। এই দুইটা ছাড়া কিন্তু এই প্রিন্সিপাল অফ সুপারপজিশনের ম্যাথ করা যাবে না। এই দুইটা কনসেপ্ট আপনার অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে, এবং আমি আশা করি আছে, ভেক্টর সবাই পারে ভাই, ঠিক আছে। সো মাথায় রাখবা, যখনই তোমাকে সিস্টেমে একটা চার্জের উপর ক্রিয়াশীল বল বের করতে দিচ্ছে, তোমার দেখা লাগবে ওই চার্জ বাদে সিস্টেমে আর চার্জ আছে কয়টা। যদি সিস্টেমে আরও 2টা চার্জ থাকে, তাহলে এই চার্জটার উপর ফোর্স কাজ করবে 2টা, এবং তোমার সেই 2টা ফোর্সের ভেক্টর যোগফল বা নিট ফোর্স বা লব্ধি বলটা বের করা লাগবে। যদি আরও 3টা চার্জ থাকে, তাহলে এই চার্জের উপর বল কাজ করবে 3টা, এবং তোমার কি করা লাগবে? এই 3টা বলের লব্ধি বল বের করা লাগবে। যদি ভাই আরো 4টা চার্জ থাকে, সেক্ষেত্রে বল হবে 4টা, এবং অবশ্যই সেই 4টার লব্ধি তোমার তখন বের করতে হবে। এজন্যই বলতেছিলাম লম্বাংশ উপাদ্যটা লাগবে, কারণ 3টা চার্জ থাকাটা খুবই কমন, এবং এই 3টা চার্জের জন্য যদি 3টা বল কাজ করে, এই 3টা ভেক্টরের যোগ কি তুমি সামন্তরিক সূত্র দিয়ে করবা? এত সময় আছে হাতে বলো তো যে সামন্তরিক সূত্র দিয়ে 2 পেজ ধরে তুমি ম্যাথ করবা? অবশ্যই না, আমরা লম্বাংশ উপাদ্য অ্যাপ্লাই করবো, 2 লাইনে ম্যাথ সলভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, চলো ম্যাথ শুরু করে দিই, আসো। এই তো প্রথম ম্যাথ, তোমাকে বলেছে একটা সমবাহু ত্রিভুজ আছে। কি আছে? একটা সমবাহু ত্রিভুজ। দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের 3টা কৌণিক বিন্দুতে চার্জ আছে 3টা। এই কৌণিক বিন্দুতে আছে 2 কুলম, এই কৌণিক বিন্দুতে আছে -5 কুলম, এবং এই কৌণিক বিন্দুতে আছে 10 কুলম। তোমাকে প্রশ্ন করছে এই 2 কুলম মানের চার্জের উপর ক্রিয়াশীল বল কত। তোমার প্রথমে যেটা দেখা লাগবে যে এই 2 কুলম মানের বলের উপর বা 2 কুলম মানের চার্জের উপর বল কাজ করতেছে কয়টা। দেখো তো এই 2 কুলম ছাড়া আর কয়টা চার্জ আছে? 2টা চার্জ, একটা হচ্ছে -5 কুলম আর একটা হচ্ছে 10 কুলম। তার মানে -5 কুলম এই 2 কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে। সিমিলারলি এই 10 কুলম্ব এই 2 কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে। সো আমরা প্রথমে এই দুইটা ইন্ডিভিজুয়াল ফোর্স বের করব, দেন আমরা সেই দুইটা ফোর্সের ভেক্টর যোগফল বের করে লব্ধি বলের মান বা 2 কুলম্বের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান বের করে ফেলবো। ওকে, এখন হচ্ছে তোমার ওই প্লাস মাইনাসের কনসেপ্টটা খুব কাজে লাগবে। এখন দেখো এই যে -5 কুলম, ও কি 2 কুলমকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলতো? মাইনাস প্লাসকে কি করে? আকর্ষণ করে। তার মানে এই -5 কুলম 2 কুলমকে করবে আকর্ষণ। আমি ধরলাম এই -5 কুলম 2 কুলমকে F1 বলে আকর্ষণ করবে, ঠিক আছে। ওকে, এই 10 কুলম এই 2 কুলমকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? ভাইয়া আকর্ষণ করবে, এটা আকর্ষণ করছে এটাও আকর্ষণ করবে না, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এই 10 কুলম এই 2 কুলমকে এই দিক বরাবর সংযোজক সরল রেখা বরাবর বিকর্ষণ করবে, এবং ধরলাম F2 বলে এই 10 কুলম এই 2 কুলমকে ঠেলা দিচ্ছে বা বিকর্ষণ করতেছে। তার মানে এই 2 কুলম্বের উপর ক্রিয়াশীল বল কয়টা? 2টা। একটা হচ্ছে এই F1 যেটা কাজ করতেছে এই বরাবর, আর একটা হচ্ছে F2 যেটা কাজ করতেছে এই বরাবর।
আমাদের প্রথম কাজ হচ্ছে এই f1 আর f2 এর মানটা বের করা, কারণ দুইটা ভেক্টরের মানে যদি তুমি না জানো তাদের লব্ধি তুমি কেমনে বের করবা। সো প্রথমে আমরা f1 আর f2 এর মানটা একটু বের করব। চলো f1 জিনিসটা কি? f1 হচ্ছে এই -5 কুলম্ব এই 2 কুলম্বকে কত বলে আকর্ষণ করতেছে। কেমনে বের করবা? কুলম্বের সূত্র c * q1 q2 ডিভাইডেড বাই r²। c কে আমরা c এর মতোই রেখে দিচ্ছি, বা তুমি চাইলে লিখতেও পারো, সমস্যা নাই। চলো লিখে দাও 9 * 10⁹ মাল্টিপ্লাইড বাই চার্জ দুইটার মান কত? একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 2, তাই না? -5 2 কুলম্বকে কত বলে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে f1। তাহলে একটা চার্জ -5 আর একটা হচ্ছে 2। চার্জের মান বসাবো কত কত। চার্জ প্লাস হোক মাইনাস হোক, বলের মান বের করার সময় অলওয়েজ মান আমরা প্লাসই বসাবো। তাহলে একটার মান বসাবো 5 আর একটার মান বসাবো 2। মধ্যবর্তী দূরত্ব কত দুইটা চার্জের? এই যে বাহুর দৈর্ঘ্যের সমান মানে 5 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আসে? 9 * 10⁹ 2/5 মানে হচ্ছে 0.4, তাই না? 4 নং হচ্ছে 36, তাহলে 3.6 * 10⁹ নিউটন। ওকে, এটা আমাদের f1 এর মান। এবার দেখা লাগবে f2 এর মান কত। f2 এর মান কেমনে বের করব ভাই? সেম প্রসিডিউর। চলো f2 কত হবে? c মাল্টিপ্লাইড বাই q1 q2 ডিভাইডেড বাই r²। ঠিক আছে, c এর মান কত রে? অবশ্যই 9 * 10⁹ q1 q2 কত বলো তো? একটা চার্জ হচ্ছে 2 কুলম্ব আর একটা চার্জ হচ্ছে 10 কুলম্ব। তাহলে বসায় দাও 2 * 10। মধ্যবর্তী দূরত্ব কত? বাহুর দৈর্ঘ্যের সমান 5 মিটার, তাহলে 5 স্কয়ার। ঠিক আছে, সহজ। তাহলে 9 * 10⁹ 4/5। ঠিক আছে, কত হবে? 7.2 * 10⁹ নিউটন। এখানে 0.8 9 দিয়ে গুণ করলে 7.2। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বলের মান পেয়ে গেছি। এখন আমার লাগবে এই দুইটা বলের বা এই দুইটা ভেক্টরের লব্ধি। বলো তো, দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য তোমার কি কি ইনফরমেশন লাগে? দুইটা ইনফরমেশন লাগে। প্রথমত দুইটা ভেক্টরের মান তোমার জানা লাগে, এবং দ্বিতীয়ত তাদের মধ্যবর্তী কোণ তোমার জানা লাগে। দুইটা ভেক্টরের মান তো আমরা পেয়ে গেছি, f1 এর মানও আমরা জানি, f2 এর মানও আমরা জানি। এইবার দরকার এদের মধ্যবর্তী কোণ, তাহলেই আমরা আলফার ভ্যালু পেয়ে যাব। চলো এবার কি করা লাগবে? আলফার ভ্যালুটা বের করতে হবে। এইটা হচ্ছে আলফা। বলো এই আলফার মান কত হবে? খুবই সহজ। এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয় রে? 60 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা অবশ্যই 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এই আলফা কত হবে? এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এতটুকু 60, এতটুকু কত হবে? 180 - 60 মানে 120 ডিগ্রি। কত? 120 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর আছে f1 f2, তাদের মান আমরা জানি, তাদের মধ্যবর্তী কোণ আমরা জানি। এবার কাজ কি? লব্ধি নির্ণয় করা। চলো করে ফেলি। সহজ। ভাইয়া ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারি না, তাহলে আসলে জীবনটা হালকা একটু বেদনা। ঠিক আছে, ভেক্টরের লব্ধি যদি এখনো নির্ণয় করতে না পারো, তাহলে জীবনটা হালকা একটু বেদনা। শিখে ফেলো তাড়াতাড়ি। ঠিক আছে, চলো f1 এর মান কত? f1 এর মান হচ্ছে 3.6 * 10⁹ কত? 3.6 * 10⁹ নিউটন। এবং f2 এর মান হচ্ছে 7.2 * 10⁹ নিউটন। তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। সো দেখা যাবে লব্ধিটা হয়তো বা এরকম কোন একটা ডিরেকশনে কাজ করবে। কিরকম ডিরেকশনে? এরকম। সুন্দর হইল না, দাঁড়াও একটু সুন্দর করার চেষ্টা করি। লব্ধিটা কাজ করবে এরকম একটা ডিরেকশনে। এইটা হচ্ছে আমাদের নিট ফোর্স বা এফ নিট। ওকে, লব্ধির মান কেমনে বের করব? সামন্তরিক সূত্র। If need is equals to f1 square plus f2 square plus 2f1 f2 cos alpha। মনে আছে তো? অবশ্যই থাকা উচিত। চলো মান বসাও খালি, আর কোনো কাজ নাই। f1 এর মান কত রে? f1 এর মান হচ্ছে 3.6 * 10⁹ তার উপর স্কোয়ার। f2 এর মান কত? 7.2 * 10⁹ তার উপর স্কোয়ার প্লাস 2 * f1 f2 3.6 * 10⁹, 7.2 * 10⁹ into cos alpha মানে হচ্ছে cos 120। ঠিক আছে, এই রুটটাকে একটু নিচ দিয়ে দাও। চলো রুটের আঁকতে পারো তো নাকি? এই যে ঠিক আছে, এই পুরোটা হচ্ছে রুটের ভিতরে, বুঝছো?
চলো ক্যালকুলেট করি, আসো কত আসবে 3.6 ইন্টু 10⁹ তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে 7.2 ইন্টু 10⁹ তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে এটা তো মাইনাস হাফ হবে, এটা হবে হচ্ছে 2, তাই না? তাহলে মাইনাস দিয়ে দিই একবারে, লেখারই দরকার নেই। মাইনাস 3.6 ইন্টু 10⁹ মাল্টিপ্লাইড বাই 7.2 ইন্টু 10⁹। আবার সাইন দিলাম কেন, সরি। এবার ঠিক আছে, রুট করে নাও, চলে আসছে হচ্ছে 6.24 ইন্টু 10⁹ নিউটন। তার মানে এইটা হবে হচ্ছে ওই 2 কুলম্ব মানের চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান। কিন্তু তোমারে তো বলছে লব্ধি বল বের করতে। বল কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি শুধুমাত্র মান বের করলে হয় নাকি? হয় না তো। কি বের করা লাগবে? ডিরেকশন বা অ্যাঙ্গেল বের করা লাগবে। তাহলে আমরা যেটা করব, লব্ধির ডিরেকশনটা বের করব। ধরলাম এফ নিট বা লব্ধি বল F1 এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এই লব্ধির মান আমরা কেমনে বের করব? tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, মানে নিচে একা। তাহলে F1 নিচে একা প্লাস দিয়ে উপরে নিচে F2 tan মানে হচ্ছে সাইন বাই কস, এখানে আলফা এখানে আলফা। ঠিক আছে, এখন জাস্ট মান বসাই দিবা, আর কোনো কাজ নাই। F2 এর মান হচ্ছে 7.2 ইন্টু 10⁹ ইন্টু সাইন 120, নিচে হচ্ছে F1 মানে হচ্ছে এটার 3.6 ইন্টু 10⁹ প্লাস 7.2 ইন্টু 10⁹ ইন্টু কস 120। ওকে, সো এখান থেকে ক্যালকুলেট করে জাস্ট থিটার মানটা ট্যান ইনভার্স করে বের করে ফেলবা। এটা বের করলাম না, আশা করি তোমরা এমনিই পারবা। ঠিক আছে, একটু অ্যান্সারটা বের করে তারপর লিখিস। ওকে, তাহলে রেজাল্ট কিভাবে লিখবা? রেজাল্ট লিখতে হবে 2 কুলম্ব মানের চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান হচ্ছে 6.24 ইন্টু 10⁹ নিউটন, এবং সেই লব্ধি বলটা কাজ করতেছে F1 এর সাথে এত কোণে, থিটার মান যত আসবে তত কোণে, আর সাথে তো ছবিটা একাই দিবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, থিটার মান কত আসছে একটু বের করে বললো তো আমারে, কত আসে তোমাদের থিটার ভ্যালু? থিটার ভ্যালু কি বের করতে পেরেছো? ভাইয়া প্লিজ অ্যান্সার দেন। আপনার কারেন্ট প্লেলিস্ট করতেছি, মেশ ইকুয়েশন সলভ করার পর যদি কারেন্টের ভ্যালু নেগেটিভ হয় কি বুঝবো? যদি মেশ ইকুয়েশন না, শুধুমাত্র তুমি যদি কেভিএল ইকুয়েশন বের করার পরেও বা সলভ করার পরেও কারেন্টের ভ্যালু নেগেটিভ আসে, তোমার বোঝা লাগবে তোমার কারেন্ট যাওয়ার যে ডিরেকশন সেইটা ধরা ভুল হইছে। তুমি ধরছো কারেন্টটা গেছে এই দিকে, বাট রেজাল্ট আসছে নেগেটিভ, তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি গেছে উল্টা দিকে। সো তোমার রেজাল্ট ঠিক আছে, সমস্যা নেই, জাস্ট কারেন্টের ডিরেকশনটাকে উল্টাই দিতে হবে, বাকি সব কিছু ঠিকঠাক। ওকে, দেখো ভাইয়া সিনট্যাক্স এরর আসে। এই বেটা, সিনট্যাক্স এরর কেন আসবে? এরর আসে আসলেই, ওমা এই এরর কেন আসবে? দাঁড়াও, তোমরা এটা কি বলো? 7.2 দাঁড়াও ইন্টু 10⁹, যদি খালি এরর না আসছে, যে আমাদের ক্যালকুলেশনটা করাইলি, ঠিক আছে দাঁড়া তোদেরকে দেখতেছি আমি। ইন্টু সাইন 120 আছে হচ্ছে উপরে, নিচে কি আছে? ও সিনট্যাক্স এরর, ম্যাথ তো এরর না, তার মানে তোমার সাজায় লেখা ভুল হইছে। তোমরা তো ভালো না, আমার দিয়েই করাবা কাজটা, তাই না? ঠিক আছে, দেখতেছি তোমাদেরকে আমি পরে। দাঁড়াও, 7.2 ইন্টু দাঁড়াও 7.2 ইন্টু 10⁹ মাল্টিপ্লাইড বাই হচ্ছে কজ 120, তাই না? ঠিক আছে। ওমা, আমারও দেখি ম্যাথ এরর আসছে। এই দাঁড়াও, ম্যাথ এরর কেন আসবে? এটা সলভ করবো, দাঁড়াও। উপরে হচ্ছে সাইন 120, তাই না? তাহলে উপরে কত আসে? উপরে আসতেছে হচ্ছে 6 2 3 5 3 8 2 9 0 7। ঠিক আছে, ক্যালকুলেটর কাজ করতেছে, এর জন্য লিখতেছি। এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 7.2 ইন্টু 10⁻। ও ও ও ও ও ও ঠিকই আছে, ম্যাথ এররই তো আসবে, এটা তো বোঝাই যাইতেছে। এটা আবার করতেছি কেন? এই নিচের ভ্যালুটা 0 আসবে না? দেখ, এই যে এই ভ্যালুটা তো 0 আসবে রে বাবা। এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁹। এখানে cos 120 এর মান বসাও। cos 120 এর মান কত? -হাফ। বসাইলে এখানে কত আসবে? -3.6 ইন্টু 10⁹। তার মানে নিচে আসবে 0। তার মানে কি tan থিটা ইজ ইকুয়ালস টু আনডিফাইন্ড। tan থিটা সমান যদি আনডিফাইন্ড হয়, থিটার মান কত হয়? থিটার মান হয় 90 ডিগ্রি, কারণ tan 90 এর ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। তার মানে আমার যে নিট ফোর্সটা সে কাজ করবে F1 এর সাথে 90 ডিগ্রি কোণে। সিম্পল, পারবো? দেখো সহজ, 90 ডিগ্রি হবে অ্যান্সার। আরে এরর না রে বাবা, 90 হবে, 90 90।
ম্যাথ এরর মানে কি, মানে সামথিং ডিভাইডেড বাই 0 চলে আসছে তোমার অনুপাতে। সো tan এর মান কখন ম্যাথ এরর আসে, যখন tan এর ভ্যালু 90 হয়, মানে আনডিফাইন্ড, সামথিং দ্যাট উই ক্যান নট ডিফাইন্ড, অসংজ্ঞায়িত। পারবো? গুড। এইবার ধরো এটা আসলে তুমি পারবাই, যে সমবাহু ত্রিভুজ যদি আসে, সমবাহু ত্রিভুজের সাথে আমরা সবাই এমনিই পরিচিত। যদি একটু পেঁচানোর চেষ্টা করে, যদি ত্রিভুজটাকে একটু পেঁচায় দেয়, এরকম একটা বিষমবাহু ত্রিভুজ ধরো তোমার দিয়ে দিছে, সেম চার্জ, এখানে মাইনাস ছিল, এবার দুইটাই প্লাস, এটাও প্লাস ওইটাও প্লাস, সেম চার্জ তোমাকে দিয়ে দিছে, এখানে 2 কুলম্ব মানের চার্জই আছে, বাট এবার ত্রিভুজটা কি বিষমবাহু ত্রিভুজ। এই বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 10 মিটার, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। তোমাকে বলছে ওই 2 কুলম্বের উপর লব্ধি বল কত। কি করা লাগবে? সেম কাজ ভাইয়া। চলো, 2 কুলম্বের উপর কয়টা বল কাজ করবে? 2টা বল কাজ করবে। এই যে 5 কুলম্ব ও 2 কুলম্বকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই বিকর্ষণ করবে। কোন দিক বরাবর? এই যে সংযোজক সরলরেখা বরাবর। ধরলাম F1 বলে বিকর্ষণ করছে, ঠিক আছে? তাহলে এই F1 এর মান কত হবে? চলেন ভাইয়া, F1 এর মান কত হবে বলেন? C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। C এর মান মুখস্থ, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 Q2 কত? কার কার মধ্যে বল বের করতেছো? 5 এবং 2, তার মানে একটা চার্জের মান হচ্ছে 5 আর একটা চার্জের মান হচ্ছে 2। বসাও তো দেখি, 5 ইন্টু 2। ভাইয়া দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত জানি না ভাইয়া, দোয়াই তো আছে কোয়েশ্চেনের মধ্যে। একটা চার্জ এখানে আর একটা এখানে, মধ্যবর্তী দূরত্ব কত হবে? বাহুর দৈর্ঘ্যের সমান, মানে 5 মিটার। তাহলে 5 স্কোয়ার। সো এখান থেকে যদি ক্যালকুলেট করি, আবারও সেমই আসবে, 5 5 হারে 0.4, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। ওকে, এইটাই কি 2 নিউটনের বা 2 কুলম্বের উপর একমাত্র ক্রিয়াশীল বল? না, আরও একটা বল আছে। এখানে একটা প্লাস 10 কুলম্ব আছে না? এই 10 কুলম্ব এই 2 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কোন দিকে? এই সংযোজক সরলরেখা বরাবর। F2 বলে, ঠিক আছে? ধরে নিলাম আমরা। F2 এর মান কত হবে? F2 এর মানও আমরা সিমিলার প্রসিডিউরেই বের করতে পারি। C মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। C হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 Q2 কত? দুইটাও চার্জের মান কত? একটা 10, একটা হচ্ছে 2, তার মানে 2 ইন্টু 10। মধ্যবর্তী দূরত্ব কত? 10, তার উপর স্কোয়ার, তার মানে 0.2, তাহলে আসবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। ঠিক আছে? এখন তুমি দুইটা বলের মান বের করে ফেলছো, তোমার কি লাগবে? এই দুইটা বলের লব্ধি বল। দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য মানের সাথে সাথে কি জানা দরকার হয়? তাদের মধ্যবর্তী কোণ, তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা একটু দরকার। এটাই হচ্ছে আমাদের আলফা। এতক্ষণ তো সমবাহু ত্রিভুজ ছিল, আমরা বাই ডিফল্ট জানতাম প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান 60 ডিগ্রি। বাট যদি বিষম বাহু ত্রিভুজ হয়, তখন কিন্তু অ্যাঙ্গেলের মান নির্ভর করবে বাহুর দৈর্ঘ্যের উপর। এবং সেটা তুমি কেমনে বের করবা? সেটা বের করতে হবে কোসাইন ল দিয়ে। কিভাবে? জানার কথা, ত্রিকোণমিতিতে পড়ছো হয়তো বা ফার্স্ট পেপারে। ধরলাম বিষমবাহু ত্রিভুজের একটা অন্তস্থ কোণ হচ্ছে আলফা। আমার এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে, কারণ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল তো বিপ্রতীপ কোণ, তাই না? এই কোণ এবং এই কোণ কি? বিপ্রতীপ কোণ, এবং দুইটা বিপ্রতীপ কোণের মান কি হয়? সমান হয়। সো আমি যদি ত্রিভুজের অন্তস্থ এই কোণের মান বের করতে পারি, আলটিমেটলি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি বের করে ফেলবো। এখন এই বিষমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণ কিভাবে বের করব? কোসাইন ল দিয়ে। কোসাইন ল কি বলে? ত্রিভুজের যে কোনো অন্তস্থ কোণের কস হবে ওই কোণ তৈরিকারী দুইটা সন্নিহিত বাহুর স্কোয়ারের যোগফল। বলো এই কোণটা ত্রিভুজের কোন কোন বাহু মিলে তৈরি করছে? এই বাহু এবং এই বাহু? না, এই কোণ তৈরি করছে এই বাহু এবং এই বাহু মিলে। তাহলে উপরে হবে এই দুইটা বাহুর স্কোয়ারের যোগফল, মানে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস কোণের বিপরীত বাহুর স্কোয়ার, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 ইন্টু দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের গুণফল। ওকে, এটাকে বলা হয় হচ্ছে কোসাইন ল। ত্রিকোণমিতিতে পড়বা, যদি পড়ে থাকো তাহলে তো পড়ছোই, আর যদি না পড়ে থাকো সামনে অবশ্যই পড়তে হবে, আছে ওই যে 7 পয়েন্ট কততে যেন আছে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে। যাই হোক, সো কোসাইন ল কি বলে? ত্রিভুজের যে কোনো অন্তস্থ কোণের কজ হবে ওই কোণ তৈরিকারী দুইটা বাহুর স্কোয়ারের যোগফল মাইনাস ওই কোণের বিপরীত বাহুর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের গুণফল। কোন দুইটা সন্নিহিত বাহু? যেই দুইটা বাহু মিলে অ্যাঙ্গেলটা তৈরি করছে, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমরা আলফার মান বা কজ আলফার মান বের করে ফেলতে পারবো। তাহলে চলেন এখান থেকে যদি ক্যালকুলেট করি, উপর আসবে 25 প্লাস 100 মানে হচ্ছে 125 মাইনাস 64, নিচে কত আসতেছে? 10 10 100,
ঠিক আছে। সো এখান থেকে যদি ক্যালকুলেট করো 36, 46, 56, টাটা কি ক্যালকুলেট করলাম এখানে হচ্ছে 36, তারপর হচ্ছে 56 আরো 5 মানে হচ্ছে 61, তার মানে 0.61 আসবে মোস্ট প্রবাবলি। ওকে, সো এখান থেকে যদি আলফার ভ্যালু ক্যালকুলেট করি cos ইনভার্স 0.61 কত আসে 52.41 ডিগ্রি। ঠিক আছে, আলফার মান কত 52.41 ডিগ্রি। বুঝতে পারছো, খুবই সহজ। এখন তুমি আলফার মান পেয়ে গেছো, দুইটা বলের মান তুমি জানো, তোমার কি লাগবে লব্ধি বল। লব্ধি বলের মান কেমনে বের করবা ভাই, সামন্তরিক সূত্র এফ নেট ইজ ইকুয়ালস টু রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা। কাজ কি বলতো, জাস্ট মান বসাই দেওয়া। f1 এর মান এই যে, f2 এর মান এই যে, বসাই দাও। আলফার মান এই যে, বসাই দাও, সলভড, আর কিছু না। তাহলে আমরা জাস্ট কি করব, এখানে মান বসাই দিব। মান বসাই দিলেই আমাদের লব্ধি বলের মান বের হয়ে যাবে। সো একদম আগেরটার মতোই, আমি এর জন্য আর মানটা বসাইলাম না। আই হোপ তোমরা এটা বসাই নিতে পারবা। ঠিক আছে, ওকে। এবং একইভাবে আমরা কি করব, লব্ধি বলের যে ডিরেকশনটা সেটাও বের করে ফেলবো। ধরো আমাদের নিট ফোর্স যেটা আছে সেটা ক্রিয়াশীল হলো এই দিকে। ওকে, এবং আমি ধরলাম এই লব্ধি বলটা F1 এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। সেক্ষেত্রে থিটার ভ্যালু আমরা কেমনে বের করব, সামন্তরিক সূত্র tan থিটা ইজ ইকুয়ালস টু, যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল মানে নিচে একা। তুমি লব্ধির অ্যাঙ্গেল থিটা কার সাথে নিছো, F1 নাকি F2? F1 এর সাথে নিছো, তাহলে F1 হবে হচ্ছে নিচে একা, প্লাস দিয়ে উপরে নিচে F2 বা অপর ভেক্টর F2 F2। tan মানে কি ভাইয়া, ভাইয়া জানি না। tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে উপরে হবে sin, নিচে হবে কি cos আলফা আলফা। ভাইয়া সূত্র তো লিখলাম, এখন কি করব? এখন মান বসাবি ভাই। সূত্র কেন লিখছিস? থিটার মান বের করার জন্য। থিটার মান বের করার জন্য F1 F2 এবং আলফার মানটা বসাইতে হবে। বসানোর পর tan ইনভার্স করলেই কি হবে, থিটার মান ক্যালকুলেট হয়ে যাবে একদম আগেরটার মতো। এর জন্য আর এটা দেখাচ্ছি না, কারণ ক্যালকুলেশনের পার্ট তো জাস্ট ক্যালকুলেটর, আর কিছু না। সো আই গেস এটা তোমরা এমনিও পারবা। লাস্টে গিয়ে অ্যান্সার লিখতে হবে যে এই 2 কুলম্ব মানের চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান হচ্ছে এত, এবং সেই লব্ধি বলটা কাজ করতেছে F1 এর সাথে এত কোণে। এগুলো কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটু আগে যেটা করলা ওই যে সমবাহু ত্রিভুজেরটা, ওইটা এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে এইচএসসি পরীক্ষায় বিষমবাহু ত্রিভুজ দেওয়ার কথা না, বাট স্টিল যদি পেঁচাইতে চায় যে ত্রিকোণমিতি একটু হালকা মিক্স করে দিতে চায়, সেক্ষেত্রে দিতে পারে। ঠিক আছে, পারবো। আমার মনে হয় এটা নিয়ে তেমন কোনো সমস্যা আছে, একদমই আগেরটার মতো ত্রিভুজ আই গেস তোমাদের কাছে এমনিও ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সো আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি পরের ম্যাথে যাব। চলেন, বলেন তো দেখি। এফ এর মান আসে 9.82 ইন্টু 10⁹ সবার আসছে, সবার কেটে আসছে 9.82 ইন্টু 10⁹ আমি একটু লিখে দিই। হ্যাঁ, মোস্ট প্রবলি এটাই আসবে 9.82 ইন্টু 10⁹ নিউটন। সবার কি এটা আসছে নাকি একটু কনফার্ম করবা। এবং থিটার মান কত আসে এটা আমাকে একটু জানাইতে হবে। দেখো তো থিটা কত আসে। ওকে ভাইয়া, দাদা 1500 টাকা দিয়ে 2 জন ক্লাস করতেছি, আমি আর মেয়াও। ও ভাই ঠিক আছে, ধন্যবাদ। তুমি তোমার বিড়ালটার জন্য আরো 1500 টাকা পাঠাই দিও, ঠিক আছে। গড, ও বাই দ্য ওয়ে, তার কাছ থেকে মোটিভেশন পাইলাম। তোমরা যারা এখনো আমাদের সাথে কোর্সে যুক্ত হও নাই, মাত্র 1500 টাকা দিয়ে তুমি তোমার ফিজিক্সের যাবতীয় সকল প্যারাকে বাই বলতে পারো উইথ ফিজিক্স অফ স্টুপিড। সো দেরি না করে আমাদের পেজে একটা মেসেজ দিয়ে তোমার কাঙ্ক্ষিত কোর্সে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। এইচএসসি 25 হও 26 হও যেই হও না কেন, তুমি আমাদের সাথে আমাদের ব্যাচগুলোতে যুক্ত হয়ে যেতে পারবা। এবং ফিজিক্সের যাবতীয় যা যা তোমার দরকার সব সাপোর্ট নিয়ে রেডি আছি আমরা। চলো, অ্যাঙ্গেল কত আসে 35.52 ডিগ্রি। ঠিক আছে, 35.52 ডিগ্রি। অ্যান্সারটা একটু কনফার্ম করো। আমি কিন্তু একজনের কাছ থেকে অ্যান্সার নিছি, বাকিটা একটু কনফার্ম করো। নাকি বাকিদের কোনো মনোযোগী নাই? খাতাটাকে আনছো, ক্যালকুলেটারটা নিয়ে কি বসছো, নাকি ভাত খাচ্ছ আর দেখতেছো? যে গোপাল ভাঁড় দেখতেছি মনে হয় ভাই, একটু ভাত খাই আর ক্লাসটা করে দেখি কেমন লাগে। যদি মনে হয় ভালো লাগে তাইলে ভাইয়া পরে করব। এভাবে পড়াশোনা হবে না, একটু বই খাতা ক্যালকুলেটর নিয়ে ক্লাস করতে বসবা, তাহলে দেখবা এক বসাতেই পড়া হয়ে গেছে। ওই পরে করব, এখন একটু দেখি পরে করব, এমনি করলে পরে পরে করতে করতে 2025-26 চলে আসবে, এই পরে আর আসবে না। ঠিক আছে, চল আয়। এতক্ষণ ধরে কি দেখলাম, ত্রিভুজ। পরীক্ষায় কি আসবে, চতুর্ভুজ। তার জন্য এখন আমরা কি করব, চতুর্ভুজ করব। চলো, আমাদের কাছে এরকম একটা বর্গ আছে।
ওকে, এবং সেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 5 মিটার। বর্গের কৌণিক বিন্দু হচ্ছে 4টা, 4টা কৌণিক বিন্দুতে 4টা ধনাত্মক চার্জ বসানো আছে, একটা 5 কুলম্ব, একটা 10 কুলম্ব, একটা 20 কুলম্ব, একটা 30 কুলম্ব। তোমাকে প্রশ্ন করা হয়েছে 5 কুলম্ব চার্জের উপর লব্ধি বল কত? দেখো এবার এই 5 কুলম্ব চার্জ বাদে তোমার সিস্টেমে আরো চার্জ আছে কয়টা? 3টা। তাহলে এই 5 কুলম্বের উপর বল কাজ করবে কয়টা? 3টা বল কাজ করবে। তার মানে এবার তোমার দেখা লাগবে এই 3টা বলের লব্ধি কত। চলো তো একটু দেখি। প্রথমত এই যে আমাদের 5 কুলম্ব, ওকে বল প্রয়োগ করবে কে? এই 10 কুলম্ব একটা বল প্রয়োগ করবে। 10 কুলম্ব কি ওকে আকর্ষণ বল প্রয়োগ করবে নাকি বিকর্ষণ বল প্রয়োগ করবে? ভাইয়া সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তার মানে এই 10 কুলম্ব এই 5 কুলম্বকে করবে বিকর্ষণ। কোন দিকে? এই যে এই দিকে। এবং এটার নাম দিলাম হচ্ছে F1। ঠিক আছে, F1 বলে 10 কুলম্ব মানের চার্জটা 5 কুলম্বকে বিকর্ষণ করবে। F1 এর মান আমরা একবারই বের করে ফেলি, চলো, দেরি করে কোনো লাভ নাই। F1 হবে হচ্ছে C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। C এর মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ভাইয়া দুইটা চার্জের মান কত? কোন দুইটা চার্জের মধ্যে বল বের করতেছো? একটা 5 আর একটা হচ্ছে 10। তার মানে চার্জ দ্বয়ের মানের গুণফল হবে 5 ইন্টু 10। ওকে, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? এই চার্জ এবং এই চার্জের মাঝখানের ডিসটেন্স কত? বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান। বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তার মানে এটা 5 মিটার হইলে এটাও 5 মিটার। ঠিক আছে, তাহলে আর এর মান হবে 5, তার উপর স্কোয়ার। সো ক্যালকুলেট করো, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন আসবে হয়তোবা। ঠিক আছে, ওকে। এবার আসেন, এই যে 20 কুলম্ব, ও কি 5 কুলম্বকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? প্লাস চার্জকে বিকর্ষণ করে। তার মানে এই 20 কুলম্ব এই 5 কুলম্বকে করবে বিকর্ষণ। কোন বরাবর? এই যে এই বরাবর। কত বলে বিকর্ষণ করবে? ধরলাম F2 বলে। কত বলে? F2 বলে। ওকে ভাইয়া, এই F2 এর মান কত হবে? চলো একটু বের করি। আচ্ছা অন্য কালার দিয়ে লিখি। F2 এর মানটা একটু বের করি। F2 এর মান হবে C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। C এর মান কত? অবশ্যই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। দুইটা চার্জের মান কত? এইবার তুমি কার কার মধ্যে বল বের করতেছো? এই 20 এবং এই 5। তার মানে চার্জ দ্বয়ের মানের গুণফল হবে 20 মাল্টিপ্লাইড বাই 5। ওকে, ডিভাইডেড বাই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। ভাইয়া এইবার চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? বাহুর দৈর্ঘ্যের সমান না, একটা চার্জ আছে আমাদের এখানে, আরেকটা চার্জ আছে এখানে। এক কোণা থেকে আর এক কোণার দূরত্ব কত হয়? ভাই কর্ণের দৈর্ঘ্যের সমান। এটা কি? বর্গের কর্ণ। তার মানে এইবার দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত হবে? বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য কেমনে বের করে? √2 মাল্টিপ্লাইড বাই বাহুর দৈর্ঘ্য। তার মানে কর্ণের দৈর্ঘ্য হবে 5√2। তাহলে আর এর ভ্যালু বসায় দাও, 5√2 তার উপর স্কোয়ার। ঠিক আছে, যদি এখান থেকে ক্যালকুলেট করি, নিচে আসবে 25, একটা 5 থাকবে 2, উপরে থাকবে 10, তার মানে হবে হচ্ছে 2, তাই না? হ্যাঁ, 25 আর 2 হচ্ছে 50, 100, তার মানে 2, তাহলে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 হবে এখানেও। ঠিক আছে, F1 মানের যা, F1 এর মান যা, F2 এর মানও কি একই। গেল, কোনো সমস্যা নেই এই পর্যন্ত। এখানেই কি শেষ? না, এই যে 3 নাম্বার যে চার্জ আছে 30 কুলম্ব, সেও তো এই 5 কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে। কেমন বল প্রয়োগ করবে? ভাই সমধর্মী চার্জ, অবশ্যই বিকর্ষণই করবে। তার মানে 30 কুলম্ব কি করবে? 5 কুলম্ব কি করবে? বিকর্ষণ। কোন দিকে? এই যে দিকে, সংযোজক সরলরেখা বরাবর। ধরলাম F3 বলে। সেই F3 এর মান কত হবে ভাইয়া? খুবই সহজ, F3 এর মান হবে C মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। C এর মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। দুটা চার্জের মান কত বলো? যেই দুটা চার্জের মধ্যে বলটা বের করতেছো তাদের মান কত? একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 5। বসাও, 30 ইন্টু 5, মধ্যবর্তী দূরত্ব কত? 5 মিটার, তার উপর স্কোয়ার। তাহলে কত হবে বলের মান? 5 5 6 6 9 54, 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। ওকে, তিনটা বলের মান আমরা পেয়ে গেছি। এই যে আমাদের চার্জিত বস্তুটা আছে তার উপর তিনটা বল কাজ করতেছে, একটা F1 আর একটা F2 আর একটা F3, তিনটার মানই আমরা পেয়ে গেছি। এবার আমাদের দেখা লাগবে এই তিনটা বলের লব্ধি কত। তবে লব্ধি বের করার আগে একটু অ্যাঙ্গেলগুলোও জানা জরুরি। খেয়াল করে দেখো তো, এখানকার অ্যাঙ্গেলগুলো তোমার সাথে পরিচিত হওয়া উচিত। প্রথমত আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা অবশ্যই হবে 90 ডিগ্রি, দেখেই বোঝা যাচ্ছে।
এটা কত হবে 90 ডিগ্রি হবে, কারণ বর্গের দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। সো এইটা আসছে এই বাহু বরাবর, এইটা আসছে এই বাহু বরাবর, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এবং এই অ্যাঙ্গেলের কথা যদি তোমাকে জিজ্ঞাসা করি যে F3 আর F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এটা হবে 45 ডিগ্রি। বর্গের কর্ণ এবং বাহুর মধ্যবর্তী কোণ কত হয় 45 ডিগ্রি হয়, ঠিক আছে। বর্গের কর্ণ হচ্ছে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করে, সো এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। তার মানে এখন আমার এই তিনটা ভেক্টরের লব্ধি বের করা লাগবে। তার মধ্যে দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত এবং অপর যে ভেক্টরটা সে উভয়ের সাথে 45 ডিগ্রি কোণে অবস্থিত। এই তিনজনের লব্ধি আমার বের করতে হবে এখন পুরো ভেক্টর, এবং আমি আশা করি তোমরা ভেক্টর পারো, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমাদের সেই 5 কুলম চার্জ, তার উপর একটা বল কাজ করছে এই দিকে, আরেকটা বল কাজ করছে হচ্ছে এই দিকে, এবং আরেকটা বল কাজ করছে হচ্ছে এই দিকে, ঠিক আছে। তাইলে এইটা হচ্ছে আমাদের F1, এইটা হচ্ছে আমাদের F2 এবং এইটা হচ্ছে আমাদের F3। ওকে, আমরা প্রথমেই ধরে নিব, দেখো আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করব। লম্বাংশ উপপাদ্য আমরা কি করতাম, প্রথমে একটা লব্ধি ধরে নিতাম। আমরা ধরে নিব আমাদের লব্ধিটা ক্রিয়াশীল এই দিক বরাবর, এটা কি আমাদের লব্ধি বল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের F নেট, এবং আমরা ধরবো এই লব্ধি বলটা F3 এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। কত কোণে ক্রিয়াশীল? থিটা কোণে ক্রিয়াশীল। ওকে, এখন এই লম্বাংশ উপপাদ্য আমাদের কি বলে, কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল হবে ওই একই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। তাহলে আমরা যেটা করব, এই F3 বরাবর বা এই ডিরেকশন বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করব। সেই যোগফলটা কার সমান হবে? ওই একই দিক বরাবর লব্ধির উপাংশের সমান হবে। তাহলে বলো F3 এর সাথে F1 এর অ্যাঙ্গেল কত? F3 এর সাথে F1 এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে F3 বরাবর F1 এর উপাংশ কত হবে? F1 cos 90। প্রথমে একটু লিখে নাও, একটা লাইন লিখে নাও যে F3 বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, ঠিক আছে। লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, ঠিক আছে, অ্যাপ্লাই করে। চলো, প্রথমে F3 বরাবর আমরা F1 এর উপাংশ নিব। F3 এর সাথে F1 এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে F3 বরাবর F1 এর উপাংশ হবে F1 cos 90, ঠিক আছে। F3 এর সাথে F2 এর অ্যাঙ্গেল কত? একটু আগেই দেখে আসছি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে F3 বরাবর F2 এর উপাংশ কত হবে? F2 cos 45। ওকে ভাইয়া, F3 এর সাথে F3 এর নিজের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ভাই, নিজের দিকে নিজের অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি তো হয়। তাহলে F3 বরাবর F3 এর উপাংশ কত হবে? F3 cos 0। ওকে, আমাদের কাছে তিনটা ভেক্টর ছিল, F3 বরাবর তিনটা ভেক্টরের উপাংশ নিয়ে আমরা যোগ করছি। এই যোগফলটা কার সমান হবে? ওই একই দিক বরাবর লব্ধির উপাংশের সমান। তুমি কি ধরেছো? লব্ধিটা F3 এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে F3 বরাবর লব্ধির উপাংশ কত হবে? F নেট cos থিটা, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। বা তুমি আর একটু কাজ করতে পারো, এখানে একটু মান টান বসাই দিতে পারো। যেমন প্রথম কথা, এই মানটা হয়ে যাবে 0, cos 90 এর ভ্যালু কত হয়? 0। F2 এর মান কত? F2 এর মান হচ্ছে ভাইয়া কই গেল? 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 10। চলো, 10 টু দি পাওয়ার 10। cos 45 এর মান কত? 1/√2 প্লাস F3 এর মান কত? F3 এর মান হচ্ছে 5.4 ইনটু 10 টু দি পাওয়ার 10। 5.4 ইনটু 10 টু দি পাওয়ার 10, cos 0 এর মান হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু F নেট cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি F নেট cos থিটা ইজ ইকুয়ালস টু, এই দুটাকে যোগ করে দাও, যোগ করলে কত আসে? চলো, 1.8 ডিভাইডেড বাই √2 প্লাস হচ্ছে 5.4, কত আসে? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। সো আমরা কি করছি? F3 বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে আমাদের ফার্স্ট যে ইকুয়েশন বা প্রথম যে ইকুয়েশন সেটা আমরা পেয়ে গেছি। এইবার কাজ কি? লম্বাংশ উপপাদ্যের সেকেন্ড স্টেপ কি ছিল? সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি প্রথমে যেই বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করছো, পরের বার তার লম্ব বরাবর তুমি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করবা। সো এইবার আমরা লম্বাংশ উপপাদ্য কোন বরাবর অ্যাপ্লাই করব? F3 এর লম্ব বরাবর। লেখো
F3 এর লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে। ঠিক আছে, যদি এইচএসসি পরীক্ষায় আসে এভাবে কিন্তু ডিটেলসে লেখা লাগবে, অ্যাডমিশনে এত কিছু লেখা লাগবে না, বাট এইচএসসি পরীক্ষায় যদি আসে অবশ্যই এভাবে ডিটেলসে না লিখলে কিন্তু ঘ্যাচাং ফু, ঠিক আছে, স্যার নাম্বার কেটে দিতে পারে। ওকে, চলো লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে। ভাইয়া নিয়ম কি? নিয়ম তো বইলা গেছি, খুবই সহজ। কোনো একটা দিক বরাবর তুমি যখন লম্বাংশ উপপাদ্য একবার অ্যাপ্লাই করে ফেলছো, তার লম্ব বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করা কোনো ব্যাপারই না। তুমি যেখানে যেখানে কজ লিখছো সেখানে সেখানে খালি সাইন লিখবা, আর কিচ্ছু না, জানো? যেখানে যেখানে তুমি খালি কজ লিখছো সেটাকে জাস্ট সাইন দিয়ে রিপ্লেস করে দাও, আর কিছুই তোমার করা লাগবে না। চলো যদি সাইন দিয়ে রিপ্লেস করি ভাইয়া, কি হবে? হবে F1 সাইন 90 প্লাস F2 সাইন 45 প্লাস F3 সাইন 0 ইজ ইকুয়ালস টু F নেট সাইন থিটা। তাকানোরও দরকার নাই, যেখানে যেখানে কস সেখানে সেখানে সাইন, বাকি সব সেম। ওকে, সো এবার এটাকে সলভ করো। চলো আমি একটু ডান পাশে লিখতেছি। প্রথম কথা, F1 এর মান কত ছিল? F1 এর মান ছিল 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইফ আই এম নট রং। সাইন 90 এর ভ্যালু কত ছিল? সাইন 90 এর ভ্যালু ছিল 1, ঠিক আছে, প্লাস F2 এর মান কত ছিল? 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 cos sin 45 এর মান কত? 1/√2, পরের ভ্যালুটা 0, কারণ sin 0 এর ভ্যালু হচ্ছে 0, ইজ ইকুয়ালস টু হোয়াট? ইজ ইকুয়ালস টু F নেট sin থিটা। ওকে, সো এখান থেকে যদি তুমি F নেট sin থিটার মান বের করো, মোস্ট প্রবাবলি সেমই আসবে, ঠিক আছে? তাহলে F নেট sin থিটার মান কি আসবে? সেম আসবে। এখানে যেটা আসছে সেটাই আসবে, কারণ একই জিনিসই তো আছে, নতুন কিছু নাই। হ্যাঁ সেম, সবই সেম কি না? দাঁড়াও, সব সেম না। এই এক মিনিট, আমি কি কোথাও মান বসাইতে ভুল করছি? F2 মান ঠিক আছে, এই যে দেখছো, তোমরা এটা বলবা না, F2 মান এখানে হবে হচ্ছে 1.8। তোমরা তো দেখি মানুষ ভালো না, তোমরা বলো না কেন? তোমাদের এটা বলতে হবে না? চলো এখানে কত আসবে? এখানে আসবে 1.8, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 10 ইন্টু হচ্ছে 1/√2, আর F3 এর মান ছিল হচ্ছে 5.4। সো কিন্তু সাইন 0, সাইন 0 এর মান 0, এটা লেখাও যায় না লেখাও তাই, ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা F নেট সাইন থিটার মানটা বের করি তাহলে কত আসবে? 1.8 ডিভাইডেড বাই √2 প্লাস হচ্ছে 1.8 কত আসে? আসে হচ্ছে 3.07 ইন্টু 10 টু দি পাওয়ার 10। ওকে, এবার তুমি দেখো, তুমি F নেট cos থিটা পাইছো, তুমি F নেট sin থিটা পাইছো, এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ। তোমার কিসের মান লাগবে? তোমার দুইটা জিনিসের মান লাগবে। প্রথমত তোমার F নেটের মান লাগবে, এবং দ্বিতীয়ত তোমার থিটার মান লাগবে। যে কোনো একটা বের করলে আর একটা বের হয়ে যাবে। তাহলে চলো আমরা 2 নাম্বার সমীকরণকে একটু 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি তো, দেখি তো কি হয়। আসো, 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করো, উপরে হবে হচ্ছে F নেট সাইন থিটা, নিচে হবে হচ্ছে F নেট cos থিটা। ডান পাশে উপরে কি হবে? 3.07 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ডান পাশে নিচে কি হবে? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এখান থেকে যদি ক্যালকুলেট করি কত আসে? আচ্ছা, ওখানে ক্যালকুলেট না করে একবার এখানে নিচে লেখা দিই, খেয়াল করে দেখো। F নেট তো কাটাকাটি চলে যাবে, থাকবে কি? সাইন বাই কস, সাইন বাই কস মানে কি? tan থিটা is equals to what? এখানে ক্যালকুলেট করো তো, 3.07 ডিভাইডেড বাই 6.67 কত আসে? 0.46। এবং এখান থেকে যদি আপনি থিটার মানটা বের করেন, শিফট দিয়ে tan চলে আসবে 24.72 ডিগ্রি, 24.72, ও মা লেখা যাচ্ছে না কেন, 72 ডিগ্রি, ঠিক আছে? এইটা হচ্ছে থিটার ভ্যালু। এবং এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণে তুমি থিটার মানটা বসাই দাও, তুমি F নেটের মান পেয়ে যাবা। চলো, যদি বিশ্বাস না হয় আসো দেখাই দিচ্ছি। বিশ্বাসের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তো আসলে কিছু করার নাই। 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণটা কি ছিল? F নেট cos থিটা ইজ ইকুয়ালস টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাই না? এটাই ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এখন তো তুমি থিটার মান পেয়ে গেছো, সেটাকে একটু বসাই দাও। F net is equals to 6.67 into 10 to the power 10 divided by cos theta। তাহলে উপরে 6.67 into 10 to the power 10, নিচে হচ্ছে cos, ভিতরে থিটা। থিটা কত? থিটা হচ্ছে 24.72। What?
24.72 লেটস ক্যালকুলেট উপরে হচ্ছে 6.67 ডিভাইডেড বাই হচ্ছে cos 24.72 কত আসে 7.34 ইন্টু 10⁻10 নিউটন তাহলে এইটাই হচ্ছে ওই চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান ওকে এবং লব্ধি বলের ডিরেকশন কোন দিকে হবে লব্ধি বলের ডিরেকশন হবে F3 এর সাথে 24.72 ডিগ্রি কোণে ঠিক আছে দেখো তো বুঝছো নাকি ইজি পারার কথা এটা খুবই সহজ ভাই এমনি পারার কথা দেখো তো ছুটি চাই হ্যাঁ দিচ্ছি ছুটি একটু অপেক্ষা দিব ছুটি দিব রে বাবা একটু অপেক্ষা দাঁড়াও দেখো দাদা ভূত খুব ভয় পাইছি রাত 1টা-2টার দিকে বললে তাও একটা কথা ছিল ভাই বাজে হচ্ছে মাত্র সকাল 6টা এখন কিসের এইসব নিয়ে ভয় তা বেটা চলো দাদা আপনার লেখা দেখার জন্য আমার চশমার উপর একটা চশমা নেওয়া লাগবে মনে হচ্ছে আমার লেখা কি এতই বড় যে আমার লেখা দেখার জন্য একটা চশমার উপর আর একটা চশমা নেওয়া লাগবে চোখ না মন বড় করো মন বড় করলেই বড় বড় লেখা দেখতে পারবা মন ছোট হইলে তো লেখা ছোট লাগবেই চশমার পাওয়ার না বাড়িয়ে মনটাকে বড় করার চেষ্টা করো দেখবা লেখাও বড় বড় ঠিক আছে যাই হোক ভাইয়া বুঝতে পেরেছি এখন ছুটি দেন দিচ্ছি ছুটি অনেকদিন পর লাইভে আসলাম ধন্যবাদ ম্যাথ বুঝছোস না এটা কেমনে করা লাগবে পরেরটা তাহলে হোমওয়ার্ক ঠিক আছে পরেরটা হচ্ছে হোমওয়ার্ক এইটা একটু চিন্তা করবি হ্যাঁ এখানে পার্থক্যটাকে আমি একটু বলে দেই এইটা আমার আর পরের দিন মনে হয় না করানোর দরকার আছে এটা তোমরা অবশ্যই পারবা আমি আর তাহলে পরের দিন এটা করাবো না বাট আমি বলে দিই হ্যাঁ এটা কিভাবে করা লাগবে কিন্তু তোমাদের কিন্তু চেষ্টা করা লাগবে তোমরা যদি এটা চেষ্টা না করছো তাইলে কিন্তু খবর আছে ঠিক আছে ট্রাই ইয়োর সেলফ অ্যাট হোম ওকে চেষ্টা না করলে খবর আছে শোনো সব কিছুই আগের ম্যাথের মতো জাস্ট পার্থক্যটা কোথায় তোমাকে বলছে 5 কুলম যে চার্জটা তার উপর লব্ধি বল বের করতে তাই না দেখো এই 5 কুলমকে এই 30 কুলম কি করবে 30 কুলম করবে বিকর্ষণ কোন দিকে এই দিকে কেন কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এইটাকে ধরলাম হচ্ছে F3 ওকে F3টা কি এই 30 কুলম 5 কুলমকে কত বলে বিকর্ষণ করবে ওকে এই -20 কুলম কি 5 কুলমকে এবার বিকর্ষণ করবে আগেরবার এখানে +20 কুলম ছিল সে তো বিকর্ষণ করতেছিল বাট মাইনাস তো প্লাসকে করবে আকর্ষণ এই -20 কুলম কি করবে এই +5 কুলমকে করবে আকর্ষণ কোন দিকে এই যে এই দিকে এইটা হবে হচ্ছে F2 ঠিক আছে ভাইয়া এই যে -10 কুলম ও কি করবে ও আকর্ষণ করবে ভাই নেগেটিভ চার্জ প্লাস চার্জকে কি করে আকর্ষণ করে তার মানে F1 কাজ করবে হচ্ছে এই বরাবর ঠিক আছে সো এবার কিন্তু বলের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে এইটা হবে হচ্ছে F1 ওকে তাহলে তুমি যদি F3 বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করো তোমার মাথায় রাখা লাগবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি ঠিক আছে এবং এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি ওকে সো আমরা যদি F3 বরাবর আমি একটু লিখেই দিই কারণ প্রথম পার্টটা আসলে কঠিন কিছু না অনেকে লম্বাংশ উপপাদ্যতে গিয়ে ভুল করে সো আমরা যদি F3 বরাবর অ্যাপ্লাই করি লম্বাংশ উপপাদ্য সেক্ষেত্রে আমি ধরলাম আমার যে লব্ধিটা সেই লব্ধিটা হচ্ছে এরকম ধরো কথার কথা এই হচ্ছে আমার লব্ধি F নেট ঠিক আছে আমি ধরলাম জাস্ট কথার কথা F নেট ওকে এবং ধরলাম লব্ধি F3 এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে ঠিক আছে কত কোণ উৎপন্ন করছে থিটা সেক্ষেত্রে F3 বরাবর যদি আমি লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করি বলো কি হবে F3 এর সাথে F1 এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে F3 বরাবর F1 এর উপাংশ হবে F1 cos 90 F3 এর সাথে F2 এর অ্যাঙ্গেল কত 135 ডিগ্রি তাহলে উপাংশ হবে F2 cos 135 F3 এর সাথে F3 নিজের অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি ভাই তাহলে F3 বরাবর F3 এর উপাংশ কত হবে F3 cos 0 F net cos থিটা ঠিক আছে তোমার তো এই F1 F2 F3 এর মান জানাই থাকবে মান বসাই দিলেই F net cos থিটার মান পাওয়া যাবে পরের বার করতে হবে হচ্ছে F3 এর লম্ব বরাবর কোন বরাবর F3 এর লম্ব বরাবর সেইবার আপনার কাজ কি যেখানে যেখানে cos আছে সেখানে সেখানে sin বসাই দেওয়া মানে হচ্ছে F1 sin 90 প্লাস F2 sin 135 প্লাস F3 sin 0 is equals to F net sin থিটা
ঠিক আছে, এখান থেকে পাবা 1 নাম্বার সমীকরণ, এখান থেকে পাবা 2 নাম্বার সমীকরণ, দুইটা সমীকরণকে সলভ করলেই তুমি এফ নেট এবং থিটার মান পেয়ে যাবা। ওকে, বাসায় একটু চেষ্টা করো, আশা করি না পারার কোনো কারণই নাই। ওকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই বর্গ, সমবাহু ত্রিভুজ এগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য, যেগুলো ভালো মতো পড়া লাগবে। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। এবার হোমওয়ার্ক 2 হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে হোমওয়ার্ক 2। এগুলো আমি পরের দিন, এটা পরের দিন করাবো, সমস্যা নেই, জাস্ট দিয়ে রাখি একটু। হোমওয়ার্ক 2তে তোমাকে কি বলছে দেখো, দুইটা বস্তু আছে, এটা হচ্ছে প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। প্রথম বস্তুতে চার্জ আছে 100 কুলম, দ্বিতীয় বস্তুতে চার্জ আছে 200 কুলম। তোমাকে প্রশ্নে বলছে যে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব বা এই দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত হইলে দ্বিতীয় বস্তুটা শূন্যে ভেসে থাকবে। ওকে, এটা একটু চিন্তা করো। হ্যাঁ, এখানে দুই রকম বল নিয়ে চিন্তা করতে হবে, তড়িৎ বল এবং মহাকর্ষ বল, দুইটা নিয়ে চিন্তা করতে হবে। এবং এমন একটা মধ্যবর্তী দূরত্ব তোমার বের করা লাগবে যে মধ্যবর্তী দূরত্বে এই দুজনকে স্থাপন করলে দ্বিতীয় বস্তুটা নিচে পড়বে না। মানে নর্মালি কি হয়, একটা বস্তু যদি তুমি এভাবে রেখে দাও, যদি ছাইড়া দাও কি হবে, দুপ করে নিচে পড়ে যাবে। কেন? পৃথিবী ওকে টানতেছে মহাকর্ষ বলে। সো তুমি যদি অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্টের একটা ফোর্স জেনারেট করতে পারো, তখন বস্তুটা শূন্যে ভেসে থাকলেও থাকতে পারে। যাই হোক, আর বলবো না, এটা তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হইলে দ্বিতীয় বস্তুটা নিচে পড়বে না। আর দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম, এটা দ্বিতীয় বস্তুর ম্যাস বা ভর। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কাজ করো, কুলম না দিয়ে মাইক্রোকুলম দাও, কারণ হচ্ছে চার্জের মান আসলে নর্মালি কখনো এত বড় হয় না। হ্যাঁ, আমি একটা কাজ করি, এটাকে মাইক্রোকুলম দিয়ে দিই। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটাকে কি দিয়ে দেই, মাইক্রোকুলম, তাইলে ম্যাথটা একটু জমবে। মানে প্র্যাকটিক্যালি এত বড় চার্জ নিয়ে আমাদের কখনো কাজ করা লাগে না, সব ক্ষেত্রেই চার্জ মাইক্রোকুলম্বই হয়। স্পেশালি এই ভুলটা স্টুডেন্টরা কেন যেন করে, অনেক সময় দেখা যায় যে কোয়েশ্চেনের মধ্যে মাইক্রোকুলম দিয়ে দিছে, বাট ওরা 10⁻⁻6 দিয়ে গুণই করে না। মাইক্রোকুলম যদি থাকে, তোমার কিন্তু ম্যাথ করা লাগবে কুলম্বে নেওয়ার পরে, মানে 10⁻⁻6 দিয়ে গুণ করার পরে। ঠিক আছে, সো মাথায় রেখো এখানে চার্জের মান হচ্ছে মাইক্রোকুলম। ওকে, আরেকটা হোমওয়ার্ক আমি তোমাদের একটু দিচ্ছি, যেহেতু ক্লাস আবার রবিবার, মাঝখানে সময় আছে, পড়ালেখা তো করবি না, না দিলে চল লেখ হোমওয়ার্ক নাম্বার 3। হোমওয়ার্ক নাম্বার 3, হ্যাঁ, এটা একটু হালকা ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট, যদিও খুবই সহজ কনসেপ্ট। ওকে, ধরো তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে। কি বললাম? তোমার কাছে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, তোমার কাছে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কিউ আছে। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ চার্জ কিউ আছে বা কিউ কুলম আছে। এখন তোমার করতে হবে কি, তোমার কাছে দুইটা বস্তুও আছে। ঠিক আছে, ধরো এই একটা বস্তু, ওকে, এটা হচ্ছে বস্তু 1, এটা হচ্ছে বস্তু 2। ওকে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তুমি বস্তুকে নড়াবাও না, চড়াবাও না, এমনি করে রেখে দিবা, মানে সেইভাবেই থাকবে। দুইটা বস্তু, তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, সে নড়বে টড়বে না, এভাবেই থাকবে। এখন তোমার কাজ হচ্ছে এই কিউ কুলম চার্জকে দুইটা বস্তুর মধ্যে তোমার ভাগ করে দেওয়া লাগবে। ঠিক আছে, তোমার কি করতে হবে, কিউ কুলম চার্জকে দুইটা বস্তুর মধ্যে ভাগ করতে হবে, বাট দেয়ার ইজ এ কন্ডিশন। লেখো, কিউ কুলম চার্জকে দুইটা বস্তুর মধ্যে কিভাবে বন্টন করলে, দুইটা বস্তুর মধ্যে কিভাবে বন্টন করা হলে, বন্টন করা হলে এদের মধ্যবর্তী, লেখো, এদের মধ্যবর্তী তড়িৎ বল ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তড়িৎ বল ম্যাক্সিমাম হবে, চিন্তা করো। ঠিক আছে, ধরো তোমার কাছে 20 কুলম চার্জ আছে, এটাকে তোমার ভাগ করে দেওয়া লাগবে। ধরো তুমি এখানে দিলা 5 কুলম, ওখানে দিলা 15 কুলম, বা এখানে দিলা 2 কুলম, ওখানে দিলা 18 কুলম, এখানে দিলা 7 কুলম, ওখানে দিলা 13 কুলম। কিভাবে বন্টনটা করলে এই দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী তড়িৎ বলের মান হবে ম্যাক্সিমাম, সেটা আপনার বের করা লাগবে। এই কিউ কুলম্বের মধ্যে কতটুকু আপনি প্রথম বস্তুতে দিবেন এবং এই কিউ কুলম্বের মধ্যে কতটুকু আপনি দ্বিতীয় বস্তুতে দিবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 3। অবশ্যই ট্রাই ইয়োর সেলফ। ঠিক আছে, আগেই আলোচনা করবা না, নিজে চেষ্টা করবা, না পারলে দেন বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো, তাতে আমার কোনো আপত্তি নাই। তাও না পারলে পরের দিন তো আমি এসে সলভ করাই দিবই। ঠিক আছে, ওকে, দেখো মোটামুটি হয়ে গেছে।
ও মাই গড, ওরে শিখাই দাও তুমি না, কেমনে দেয় একটু টিকাও দেয়, কি কি লিখিস তোরা ভাই? ভাই ঠান্ডা বহুত, তা তো আমি বুঝতেই পারতেছি ঠান্ডা বহুত। ক্লাসটা করলেই মনটা একটু ফুরফুরে থাকলে, একটু গরম থাকতো মনটা, দেখতে আর ঠান্ডা লাগতো না। তো ক্লাস তো করতে মন চায় না তোমাদের, খালি ফুরিং ফুরিং মানে। যাই হোক, ব্রেকিং নিউজ, আগামী 31শে ডিসেম্বর প্রিয়, সকলের প্রিয় আমাদের টিচার জনাব প্রমিত বিশ্বাস দাদা কোটি কোটি সুন্দরী ও বিয়ের উপযুক্ত বৌদিদের কাঁদিয়ে একজনের সাথে বিয়ের পিড়িতে পাড়ি জমাচ্ছেন। এই মহাদিনে দাদাকে পসের পক্ষ থেকে জানাই শুভকামনা। বিয়ে কি তুই ঠিক করছিস নাকি? কিরে ভাই, আমার বিয়ে আমি জানি না 31শে ডিসেম্বরে। তুই দেখছিস নাকি মেয়ে? দেখাইস তো। ঠিক আছে, আমি তো জানি না। কি অবস্থা বেটা। আপনার কি ঠান্ডা লাগে না? আমার ঠান্ডা লাগে না। আমার ঠান্ডা লাগবে কেন? আমি কি মানুষ? আমার মধ্যে কি অনুভূতি আছে? আমার ঠান্ডা লাগে না। গড। নোট শেয়ার কোথায় করব? নোট শেয়ার হচ্ছে দুইটা জায়গায় করতে পারো। একটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ অপদার্থের পদার্থতে, আর একটা হচ্ছে আমার তোমাদের 26-এর যে গ্রুপটা, HSC 26 ফিজিক্স ফ্রি ক্লাস, এই দুইটা জায়গায় নোট শেয়ার করলেই হবে। ঠিক আছে, ওকে। Q1 ইজ ইকুয়ালস টু 2Q2 হলে FC ম্যাক্স হবে, তাই নাকি? হইতে পারে। দাদা যেই প্র্যাকটিসগুলো দিচ্ছেন সেগুলোর তো সলিউশন সহ, সলিউশন বাদে 4-5 পেজের প্রশ্নের প্র্যাকটিস শিট দিলে ভালো হয়। তোমাদের জন্য প্র্যাকটিস শিট আরও একটা আসতেছে, ঠিক আছে? আমরা অলরেডি আমাদের প্র্যাকটিস শিটের 3 নাম্বার ভার্সন নিয়ে কাজ করা শুরু করে দিছি। আই থিঙ্ক 3 নাম্বার ভার্সনে গিয়ে আমরা তোমাদেরকে আরও অনেক অ্যাডভান্স ফিচার ইন্ট্রোডিউস করা দিতে পারবো। একটু অপেক্ষা করো, তুমি যেটা বলছো এটা 3 নাম্বার ভার্সনের মধ্যে এমনিতেও চলে আসবে, সো চিন্তা নাই। ঠিক আছে, 3 নাম্বার ভার্সনটা হয়তো বা জানুয়ারির দিকে পেয়ে যাবা। ফার্স্ট পেপারটা জানুয়ারির দিকে পেয়ে যাবা, সেকেন্ড পেপারটা ফেব্রুয়ারির দিকে পেয়ে যাবা। আর তার আগ পর্যন্ত হচ্ছে 2 নাম্বার ভার্সন তো আমাদের আছে। 2 নাম্বার ভার্সনটা অনেকটাই পারফেক্ট, লাইক টাইপ ওয়াইজ করা আছে, বাট 3 নাম্বার ভার্সনে আমরা আরও কিছু এক্সট্রা ফিচার অ্যাড করার চেষ্টা করতেছি, অ্যান্ড হোপফুলি তোমরা দোয়া রাখলে অবশ্যই পারবো। ঠিক আছে, ওকে। 25 ব্যাচ, আরে সেই ইটস লাইক ক্লাসের সবাই জানে আমার জিও আছে, কিন্তু জানি না সে। ঠিক আছে, ডাইনামিক্সের, হ্যাঁ ডাইনামিক্সের হচ্ছে সেকেন্ড ভার্সনটা আসতেছে। ডাইনামিক্সের তো একটা ভার্সনই, আমাদের সেকেন্ড ভার্সনটা আসতেছে ডাইনামিক্সের। আর অন্যান্য চ্যাপ্টারের হচ্ছে 3 নাম্বার ভার্সনটা আসতেছে। ওকে, দাওয়াত পাবো তো বিয়ের? যদি আমি কোনোদিন করি অবশ্যই দাওয়াত পাবো। কি অবস্থা ভাই, দাদা প্রবলেম দিছি টেলিগ্রামে আপনাকে। ক্লাস নিচ্ছি রে বাবা। গড, যাই হোক শুনো, হয়েছে আজকের মতো মোটামুটি ক্লাস কমপ্লিট, আর কথা না বাড়াই। সবাই অবশ্যই ক্লাস শেষে, শোনো এগুলো তো আমি পড়াই দিলাম, এখন যদি নোট করে থাকো খুব ভালো, আর যদি নোট করে না থাকো তাহলে রাতে হচ্ছে ঠান্ডা মাথায় বসবা। ঠিক আছে, জাস্ট আধা ঘন্টা সময় দিলেই হবে। ক্লাস যদি তুমি অলরেডি করে থাকো, আমার মনে হয় না এগুলো আরেকবার রিক্যাপ করতে তোমার আধা ঘন্টার বেশি লাগা উচিত। জাস্ট ম্যাথ আছে আজকের ক্লাসে, স্লাইড দেখে দেখে জাস্ট ম্যাথগুলো করে যাবা। প্রথমে চেষ্টা করবা নিজে করার জন্য, নিজে যদি না পারো তখন সলিউশন দেখে আরেকবার নিজে চেষ্টা করবা। আর যদি এমন হয় যে না তুমি এখনো ক্লাস করো নাই, তাহলে রাতে যখন তুমি ফ্রি হও ইউটিউবে গিয়ে ক্লাসটা করে ফেলো, কারণ ইউটিউবে তুমি স্পিড চেঞ্জ করে ক্লাস দেখতে পারবা। এবং আই গেস 1.5 1.75 ক্লাস দেখলে রাতের বেলায় তোমার জন্য ক্লাসটা আরও বেশি ইফেক্টিভ হবে। ওকে, তাহলে বাচ্চারা পড়তে থাকেন ঠিকঠাক। আমাদের দেখা হচ্ছে আবার রবিবারের ক্লাসে। আপনারা জানেন কি না, আপনাদের কিন্তু প্রতিটা ক্লাসের পর একটা করে পরীক্ষা হয়। যেমন গতকাল আপনারা খুবই অল্প মানুষ পরীক্ষা দিয়েছেন, আমার নিজেরও খেয়াল ছিল না পোস্ট করতে। গতকাল আমি সন্ধ্যাবেলায় ঘুমাই গেছিলাম আনফর্চুনেটলি, এই জন্য আর পোস্ট করতে পারি নাই। আমাদের পেজ থেকে পোস্ট করে দেওয়া হয়েছিল, বাট আগামীকাল অবশ্যই আমি পোস্ট করব। আগামীকাল পরীক্ষা আছে সন্ধ্যা 7:30টার সময়, স্থির তড়িতের দ্বিতীয় এক্সাম। আজকে যা যা পড়াইলাম, কুলম্বের সূত্রের ম্যাথ, এগুলাই পরীক্ষায় থাকবে। সো একটু ভালো মতো প্রিপারেশন নাও। হয়তো বা 5টা ম্যাথ আমরা দিব, যেই 5টা ম্যাথের প্রত্যেকটার মার্কস হচ্ছে 2 মার্কস করে, এবং তুমি 10 মিনিট সময় পাবা সেই 5টা ম্যাথ সলভ করার জন্য। 7:30টা থেকে 10:30টা পর্যন্ত যে কোনো সময় তুমি চাইলে 10 মিনিটের জন্য পরীক্ষা দিতে ঢুকতে পারবা। পরীক্ষার লিঙ্ক গ্রুপের মধ্যে পেয়ে যাবা। অ্যান্ড এর পাশাপাশি তোমার যদি মনে হয় তুমি আমাদের সাথে আমাদের প্রিমিয়াম প্রাইভেট ব্যাচগুলোতে যুক্ত হতে চাও, যেখানে সবগুলা চ্যাপ্টার এভাবেই আমরা কমপ্লিট করে যাব, তোমার ফিজিক্সের কনসেপ্টকে আমরা ব্যাক টু ব্যাক ক্লিয়ার করতেই থাকবো, তাইলে তুমি আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিড একটা নক দিয়ে এখনই যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ফার্স্ট পেপার ব্যাচ, সেকেন্ড পেপার ব্যাচ সব কিছুতে এনরোলমেন্ট চালু আছে। 25-এর জন্যও চালু আছে, 26-এর জন্যও চালু আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই নোট শেয়ার করে দিয়েন অ্যান্ড জানায়েন ক্লাস কেমন লাগছে। নেক্সট ক্লাস রবিবার। আজকের মতো শুভরাত্রি।